জয় হিন্দ বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মডেল পেপার 4 অর্থাৎ রায় মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে আসা সেমিস্টার 3 এর জন্য 35 নম্বরের যে এমসিকিউ কোশ্চেন আছে মডেল পেপার। তোমরা যদি প্রশ্ন করো যে স্যার আমাদের মডেল 1, 3 এগুলো কোথায় গেল, অ্যাকচুয়ালি হয়েছেটা কি যে আমার যে অফলাইন ব্যাচে সেখানে অলরেডি এগুলো করে দেওয়া হয়েছে, যে কারণে ওদের যেগুলো হয়নি সেইগুলোর জন্য আমরা আলোচনা করছি। ওকে, অর্থাৎ যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। এখন যদি তোমাদেরও সমস্যা থাকে কোনো, যে স্যার এই মডেল পেপারটা দাও বা ওই মডেল পেপারটা, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবে যে কোন মডেল পেপারটা বেশি অসুবিধা হচ্ছে, আমরা সেগুলো ভিডিও তোমাদেরকে সাহায্য করব। ঠিক আছে, তো আপাতত আমি আমার অফলাইনে ব্যাচের কথা ভেবে এই যে যেগুলো আর কি অফলাইনে হয়ে যাচ্ছে সেগুলো ওখানে, বাকিগুলো এখানে করে রাখছি যাতে করে তাদের সুবিধা হয়, তাড়াতাড়ি মানে কোর্সটা কমপ্লিট হয়ে যায়, ও প্রশ্ন বিচিত্রটা যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি। ওকে, তো তাহলে আর দেরি না করে চলো শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, 1 নম্বর প্রশ্নটা দেখো, নিচে কোন লেখচিত্রটি আর ব্যাসার্ধের কিউ চার্জযুক্ত গোলাকার পরিবাহীর কেন্দ্র থেকে রেডিয়াল দূরত্ব বনাম তড়িৎ বিভবের প্রকরণকে সঠিকভাবে উপস্থাপন করে? তো খেয়াল করো যে এই যে গ্রাফগুলো দিয়েছে, প্রথম গ্রাফটা কি মানে হচ্ছে যে প্রথম গ্রাফটাতে কন্টিনিউ বিভবটা কন্টিনিউয়াস হারে বাড়ছে, কিন্তু রেডিয়ালের ক্ষেত্রে সেটা হয় না। হয় কি, ভালো করে মনে হবে, এটা ধরো একটা গোলক, ঠিক আছে, নিরেট গোলক, এখানে কিছু বলা নাই, মানে নিরেট ধরে নিতে হবে। তো সেক্ষেত্রে এই নিরেট গোলকের ভিতর পর্যন্ত এবং ভিতরে ও সারফেসে এর যে পোটেনশিয়ালটা মানে Q/4πε0r এটা হয়। তারপর যত দূরের দিকে যাওয়া যায় তত প্রপোর্শনাল টু 1/r আকারে মানে তখন প্রপোর্শনাল টু 1/r এই আকারে ভ্যারি করে। তো আপাতত এইখান পর্যন্ত শুধু আর পর্যন্ত আছে, ঠিক আছে, এবং এটা একটা কনস্ট্যান্ট মান। তো সেই অনুযায়ী গ্রাফ দেখো একমাত্র এটা হবে। অর্থাৎ প্রথমে এই যে ব্যাসার্ধ আর, মানে এখানে যদি আমরা একটা গোলক কল্পনা করি, এখানে ধরো একটা গোলক আঁকা হয়েছে, ঠিক আছে, তো এই গোলকটার ক্ষেত্রে এইখান থেকে ব্যাসার্ধ পর্যন্ত মানে পরিধি পর্যন্ত, অর্থাৎ সেন্টার থেকে পরিধি পর্যন্ত কন্টিনিউ এই মানটা ফিক্সড, এই জায়গাটা ফিক্সড। তারপর প্রপোর্শনাল টু 1/r এই আকারে ভ্যারি করছে। অর্থাৎ সঠিক অ্যান্সার কোনটা হবে? তাহলে আমাদের সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এই যে রাশি মানাটা বললাম একদম এই ভিতরের জন্য ভিতরে 1/Q/4πε0r এই মানটা থাকবে। তারপর ভ্যারিজাস প্রপোর্শনাল টু 1/r। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বর কোশ্চেন দেখো, প্রতিটি 4 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন 3টে ধারককে এমনভাবে সংযুক্ত করা হলো যাতে কার্যকর ধারকত্ব 6 মাইক্রোফ্যারাড হয়। এটা সম্ভবপর হবে কিভাবে? তো দেখো 3টে আছে 4, এখন 3টেকে কিভাবে যুক্ত করব যাতে করে সেটা 6 মাইক্রোফ্যারাড হয়ে যায়? দেখো 3টে 4 থেকে 6 আসতে গেলে আমরা যদি সিম্পল ভাবে ভাবি, নাম্বার 1 ধরো আমরা 3টেকে যদি শ্রেণীতে যুক্ত করে দিই, শ্রেণীতে, তাহলে কি দাঁড়াচ্ছে? এটাও 4 4 4, তাহলে 1/4 মানে 4/3 হয়ে যায় অ্যাকচুয়ালি। অর্থাৎ 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 তাকে উল্টে দিলে 4/3। তো এটা তো 6 হলো না, হবে না। আচ্ছা, দ্বিতীয়ত ক্ষেত্রে ধরো এটা আমরা দুটোকে শ্রেণীতে রাখলাম, তারপর এর সাথে একটা প্যারালাল করে দিলাম, ঠিক আছে, এটা 4 মাইক্রোফ্যারাড, এটাও 4 এটাও 4। তো এই 4 এবং এই 4 মিলে কত হবে? 4/2 মানে 2 মাইক্রোফ্যারাড। অর্থাৎ শ্রেণীতে তোমরা জানো অনন্যগুলো যোগ হয়, রোধের যেটা তার উল্টোটা, রোধের যে সমবায় শ্রেণীতে ডাইরেক্ট যোগ হয়, সমান্তরালে অনন্যগুলো যোগ হয়, এখানে ঠিক তার উল্টোটা, ঠিক আছে। আর তার সাথে এই অর্থাৎ এই যে পুরো সিস্টেমটা এটার জন্য 2 হচ্ছে, 2 এর সাথে এখানে 4 যোগ হচ্ছে, মানে 2 + 4 6 মাইক্রোফ্যারাড হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো? আমাদেরকে বুঝতে হবে দুটো শ্রেণীতে যুক্ত করব, একটা তার সাথে সমান্তরালে। এরপর অপশন ফলো করো। প্রথমে বলেছে যে প্রত্যেকটিকে শ্রেণী সমবায় না, যেটা প্রথমবারই দেখেছিলাম, হয়নি। তারপর বলেছে যে প্রত্যেকটিকে সমান্তরালে, তা সেটা যদি করা হতো 3টে যদি সমান্তরালে হয় না, 3টে যোগ হয়ে যাবে, কখনোই এটা হবে না, ঠিক আছে। অর্থাৎ 3টাকে যদি সমান্তরালে কানেক্ট করা হয় তাহলে 4 + 4 + 4 মানে 12 মাইক্রোফ্যারাড, এটা কিন্তু হবে না। ওকে, তাহলে প্রথম দুটো অপশন বাদ। দুটোকে শ্রেণী একটাকে সমান্তরাল, হ্যাঁ এটা সঠিক, দুটোকে শ্রেণী একটাকে সমান্তরাল। তারপর বলেছে যে দুটিকে সমান্তরাল একটিকে শ্রেণী, না সেটাও বাদ, তাহলে হবে না। কিন্তু দুটোকে যদি সমান্তরাল করে দিই তারপর যদি একটাকে শ্রেণী করি, অর্থাৎ কি বলেছে লাস্টেরটা, দুটোকে সমান্তরাল করলে 4 আর 4 8 হয়, আর তার সাথে যদি একটাকে সমান্তরাল করি মানে 4, তাহলে 8 × 4/8 + 4, অর্থাৎ গুণফল বাই যোগফল 32/12, 4 × 3 = 12, 4 আচ্ছা 4 × 8 = 32, 8 × 3, এটাও কিন্তু হবে না। অপশন সিটা এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেনে চলে যাও। এখানে বলেছে 300 কেলভিন থেকে 400 কেলভিনের মধ্যে উষ্ণতা বৃদ্ধির ফলে মানে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কপারের বিশুদ্ধ কপার এবং সিলিকনের রোধাঙ্কের পরিবর্তন সবচেয়ে ভালো বর্ণনা কোনটা? ওকে, দেখো কপার কি, কপার তো একটা পরিবাহী মেটাল ধাতু, তাই তো। আর সিলিকন কি, সিলিকন হচ্ছে অর্ধ পরিবাহী। অর্থাৎ কপার হচ্ছে একটা পরিবাহী, ওকে, বা সুপরিবাহী, আর সিলিকন হচ্ছে অর্ধ পরিবাহী। ওকে, অর্ধ পরিবাহী। তাহলে কি দাঁড়াচ্ছে? অর্ধ পরিবাহীর জন্য
এর ক্ষেত্রে গ্রাফটা হয় অ্যাকচুয়ালি রোধাঙ্ক এইভাবে কমতে থাকে, আর এইটার ক্ষেত্রে গ্রাফটা হয় অ্যাকচুয়ালি রোধাঙ্কটা মোটামুটি এইভাবে বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে কপারের জন্য বাড়বে আর সিলিকনের জন্য কমবে। অপশন ফলো করো। কপারের জন্য রৈখিক বৃদ্ধি, সিলিকনের জন্য রৈখিক বৃদ্ধি না, এটা তো কমবে, রৈখিক না, এটা কিন্তু সূচকীয় গ্রাফ। মনে রাখবে এটা সূচকীয় গ্রাফ আর এটা হচ্ছে রৈখিক গ্রাফ। ঠিক আছে, এই দুটো খেয়াল রাখো। তাহলে দ্বিতীয়টা বলেছে কপারের জন্য রৈখিক বৃদ্ধি, সিলিকনের জন্য সূচকীয় বৃদ্ধি না, সিলিকনের জন্য কমবে বলেছি। কপারের জন্য রৈখিক বৃদ্ধি, সিলিকনের জন্য সূচকীয় হ্রাস। হ্যাঁ, অপশন সিটা হচ্ছে তাহলে এখানে কারেক্ট অ্যান্সার। এটা 3 নম্বর কোশ্চেনটা ছিল। হ্যাঁ, তাহলে 3 নম্বর কোশ্চেন সঠিক অ্যান্সার কোনটা পেলাম? অপশন সি, অর্থাৎ কপারের জন্য রৈখিক বৃদ্ধি, সিলিকনের জন্য সূচকীয় হ্রাস। ওকে, কপার অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 4 নম্বর কোশ্চেন ফলো করো। একটি পোটেনশিওমিটার পরীক্ষা ব্যবস্থায় একটি তড়িৎ কোষকে পোটেনশিওমিটার তারের 52 সেমি দৈর্ঘ্যের মধ্যে যোগ করা হয়েছে। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তখন প্রবাহ হচ্ছে না। ওকে, মানে তখন নিস্পন্দ অবস্থা অর্থাৎ প্রতিবিত অবস্থা। ঠিক আছে, একটি 5 ওহম, এবার একটি 5 ওহম রোধের মাধ্যমে কোষটিকে শান্ট করা হলে তারের 40 সেমি দৈর্ঘ্যে নিস্পন্দ অবস্থান পাওয়া যায়। কোষের অভ্যন্তরীণ রোধ কত? মানে এটা ধরো একটা পোটেনশিওমিটার তার। ঠিক আছে, পোটেনশিওমিটার মানে প্রায় 10 মিটার দৈর্ঘ্যে একটা তার থাকে, কোনো কোনো ক্ষেত্রে 5 মিটারও নেওয়া হয়। যত বেশি দৈর্ঘ্য ততই ভালো, কারণটা তোমরা জানো যে যত বেশি দৈর্ঘ্য হবে তার রোধটা ভালো হবে, রোধটা বেশি হবে। রোধ বেশি হলে যেতে যখন তাকে একটা ভোল্ট মিটার হিসেবে ব্যবহার করা হবে, বিশেষ করে ব্যাটারি তড়িৎচালক বল মাপার জন্য, ঠিক আছে, তখন কিন্তু পোটেনশিওমিটারটাকে ভোল্ট মিটারের মতো করেই ব্যবহার করা হয়। ওকে, কিন্তু যারা ভোল্ট মিটার কিন্তু ডাইরেক্ট উপযোগী নয় কোষের তড়িৎচালক বল মাপার জন্য, কারেন্টের ব্যাপার থাকে, নষ্ট ভোল্টের ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে ভোল্ট মিটার জায়গায় পোটেনশিওমিটার উপযোগী। তো এক্ষেত্রে এইটা পোটেনশিওমিটারটা চালু করার জন্য এখানে একটা প্রমাণ তড়িৎদ্বার দেওয়া থাকে, মানে E0 ধরো, এটা এইদিকে কারেন্ট পাঠাচ্ছে, এইখানে আরেকটা মানে এই জায়গাটাতে একটা কোষের সাহায্যে তার ধরো অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে ই কোষ, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে এবং এটাকে কানেক্ট করা থাকে একটা গ্যালভানোমিটারের সাহায্যে দিয়ে জকির সাথে। জকি যেটা তোমরা নড়াচড়া করো, যারা প্র্যাকটিক্যালটা করেছে তারা আরো জিনিসটা ভালো বুঝতে পারবে। তো এই জকির সাহায্যে নড়াচড়া করার ব্যাপার থাকে। এখন এ কারেন্ট পাঠাবে এইদিকে, এ কারেন্ট পাঠাবে এইদিকে, এবং এক্ষেত্রে ব্যালেন্স করার জন্য অর্থাৎ এটা পোটেনশিয়াল যে অভ্যন্তরীণ রোধ সেটা মাপার জন্য এখানে একটা শান্ট যোগ করা হয়। সেক্ষেত্রে একটা রোধকে আর ক্যাপিটাল আর এখানে একটা সুইচের মাধ্যমে যোগ করা হয়। এই হচ্ছে সার্কিট। ওকে, এখন কি হয়, একবার সুইচটাকে অফ অবস্থায় একবার অন অবস্থায়, অন মানে হচ্ছে সুইচটাকে লাগিয়ে দিলাম, ঠিক আছে, মানে পুরো সার্কিটটা ক্লোজ করে দিলাম। সেই অবস্থায় একবার এইখানটা ধরো I1, এইখানটা ধরো I2, দুটো বিপরীতমুখী প্রবাহ সমান হয়ে গেলে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে, মানে দুটো প্রবাহ তখন 0 হয়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে একবার যখন সুইচটা মানে কেটাকে যখন অন অবস্থায় অর্থাৎ বদ্ধ সার্কিট করে দিলাম, তখন ধরো আমি বললাম যে এই নিস্পন্দ বিন্দু পাবো এক জায়গায়, আর যখন কেটা অফ অবস্থায় তখন ধরো আমি বললাম এটা J1, আর একবার ধরো আমি বললাম এই জায়গাটাতে কোথাও একটা নিস্পন্দ বিন্দু পেয়েছি যেটা হচ্ছে J2। বোঝা যাচ্ছে, এটা J1 J2, অর্থাৎ একবার সুইচটা অফ করলে তখন শুধুমাত্র এটা বাদ, এইটা সুইচটা অফ মানে এদিকে কোনো কারেন্ট যাচ্ছে না, এটা বাদ, শুধু এইটুকু অংশটার মধ্যে কারেন্ট ফ্লো করবে। তো সেটা আরেকবার সুইচটা অন করে আরেকবার মাপটা নিতে হয়। ধরো সুইচটা অফ অবস্থায় কে যখন অফ, তখন একটা মাপ পেলাম L1, যেটা এখানে বলেছে 52 সেমি। ঠিক আছে, এরপর সুইচটা অন করে দিলাম, পুরো সার্কিটটা ক্লোজ হয়ে গেল। সেই ক্ষেত্রে কেটা যখন অন অবস্থা, তখন ধরো আমি মানটা পেলাম L2 অর্থাৎ 40 সেমিতে। আর বাইরের যে রোধটা যেটা শান্ট করা হয়েছে সেই রোধটার মান দিয়েছে, দেখো কত দিয়েছে যেন, 5 ওহম, অর্থাৎ 5 ওহম রোধের মাধ্যমে শান্ট করা হচ্ছে। ওকে, তো এখন নিস্পন্দ বিন্দু যখন পাওয়া গেছে, কোনো অসুবিধা নাই। দুটো ব্যালেন্সকে থিওরি তোমরা পড়েছো আশা করছি, আমি আর এখানে থিওরি ডিটেলসে বলবো না, শুধু সূত্রটাই বলে রাখছি যে সেক্ষেত্রে এই যে তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ এর যে নর্মাল ফর্মুলা R সমান হচ্ছে L1/L2 -1 × R। তাহলে L1 মানে হচ্ছে 52 সেমি, 52/40 -1 × 5। ঠিক আছে, তাহলে 52/40 মানে 4 তরং 52, 4 10 40 -1 × 5। ওকে, 13 - 10 3, 3/10 × 5, 15/10 মানে 1.5 ওহম। অর্থাৎ ব্যাটারিটা এই যে তড়িৎচালক বলটা এটা হচ্ছে 1.5 ওহম। অপশন ফলো করো। অপশন হচ্ছে অপশন ডি, পোটেনশিওমিটারের এক্ষেত্রে প্রবলেমটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, নেক্সট 5 নম্বর প্রবলেম দেখো। এল বাহু বিশিষ্ট একটি বর্গাকৃতি তারের মধ্য দিয়ে I প্রবাহ মাত্রা চালিত হলে বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে। ভালো কথা, খুব সুন্দর একটা কোশ্চেন। এরকম একটা তার ভাবো, লুপ, ঠিক আছে, এই লুপটার মধ্যে দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে, একটা কারেন্টকে ঢোকানো বার করার জন্য আমরা এইভাবে আলোচনাটা দিচ্ছি, যেদিকে ইচ্ছা কারেন্টটাকে বর্ণনা করা যায়। এটা একটা ধরো বর্গাকার পাত, যদিও বর্গাকারই প্রায়। তো ঠিক আছে, কারেন্টটা ধরো এইভাবে ঘুরছে। ওকে, এইভাবে ঘুরছে, আমি এটার নাম দিয়ে দিচ্ছি ABCD। ওকে, এখন দেখো এই যে পয়েন্টে অর্থাৎ ও বিন্দুতে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু মানে হচ্ছে এই জায়গাটা,
এইখানে এই ও বিন্দুতে আমাদেরকে টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে হবে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা বলো তো, এটা যদি বাহুর দৈর্ঘ্য এল বলে দিয়েছে, তাহলে এখান থেকে এই দূরত্বটা কত হবে গো? লম্ব দূরত্বটা অবশ্যই L/2 হবে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা তা শুধু তাই নয়, এই যে অ্যাঙ্গেলটা এবং এই যে অ্যাঙ্গেলটা, বর্গক্ষেত্রে যেহেতু চারদিকে বাহুগুলো সমান, তাই মোট যে চুম্বক ক্ষেত্র বি সমান হবে 4 × B', মানে প্রত্যেকটা তারের জন্য বি প্রাইম ধরো, তাহলে চারটে তারের জন্য একই ডিরেকশনে আসছে, মানে এইদিকে ক্লকওয়াইজে ঘুরছে, মানে ম্যাগনেটিক ফিল্ডটা ভিতরমুখী অর্থাৎ অন্তর্মুখী হচ্ছে এই দিক থেকে। তবে এখানে যেহেতু অন্তর্মুখী বহির্মুখী ব্যাপারটা নেই, তোমাদেরকে চিন্তা করার দরকার নেই, কারণ এখানে শুধু মানটা জানতে চাইছে, তাই আমি যেদিকে ইচ্ছা আমি কারেন্ট ধরে নিচ্ছি। যদি কোনো একটা ছবি দিয়ে দিত তাহলে কিন্তু বলে দেবে যে এইদিকে কারেন্ট ঘুরছে, তোমার চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে, মান দিয়ে দেবে, দুটো তিনটে করে মান দিয়ে চেঞ্জ করতে দেবে, অন্তর্মুখী না বহির্মুখী এই বলেও কিন্তু চেঞ্জ করবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা হয় 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, কারণ তোমরা জানো বর্গক্ষেত্রের কর্ণ আর রম্বসের কর্ণ এরা 90 ডিগ্রি কোণ এই ছেদ বিন্দুতে উৎপন্ন করে। ওকে, তাহলে 4 × বায়ার-সাভার্ট সূত্র অ্যাপ্লাই করো। বায়ার-সাভার্ট সূত্রের সাহায্যে যে দীর্ঘ ঋজু পরিবাহী তার যে ফর্মুলাটা ছিল, দেখো এইটা হচ্ছে θ1 অ্যাঙ্গেল, এটা θ2, θ1 এবং θ2 দুটোই হচ্ছে 45। আমি নর্মালি আগে ফর্মুলাটা লিখছি, μ0I/2πr ইন্টু 4πr sin θ1 প্লাস সাইন θ2। এখানে বলে রাখি, কেউ কেউ cos θ দিয়ে মানে মনে রাখতে অভ্যস্ত, অসুবিধা নেই। যদি এখানে অ্যাঙ্গেলটা ধরা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, মানে তারটা এই যে বিসি তারটা, এই তারটা যে দুটো প্রান্ত, এইখানে যদি অ্যাঙ্গেলটা ধরা হয় তখন হবে cos θ দিয়ে, আর এইখানটা ধরলে সাইন θ, কারণ cos θ মানে তো সাইন অফ 90 - θ, এটা অর্থাৎ সাইন আর cos এর মধ্যে পার্থক্য কি 90 ডিগ্রি ডিফারেন্স, তাই তো, সেই হিসাবে। তো সেক্ষেত্রে দেখো 4 × μ0I/4πL, এটা আচ্ছা আর এর মান হবে L/2, ঠিক আছে, কারণ আমি বললাম এখান থেকে আর এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে L/2 sin 45 প্লাস sin 45। ওকে, তাহলে একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে, দিয়ে মানটা উত্তরে মেলাতে হবে। 4 × μ0/4π 2I/L 2 sin 45 মানে কত? sin 45 মানে হচ্ছে 1/√2, তাহলে একবারে লিখে দিলাম, ঠিক আছে। এইটা গুণ করো, 4 এবং 4 কাটছে, 2 μ0I/πL 2/√2 ভাগ করলে √2, তাহলে কি দাঁড়াচ্ছে 2√2 μ0I/πL। ওকে, এটা আমাদের অ্যান্সার আসছে। এখন দেখি অপশন মিলিয়ে, আচ্ছা এটা ছোট হাতে বা বড় হাতে কিছু একটা লেখা আছে দেখবে, নো প্রবলেম, ছোট হাতে লিখে গেছি প্রতি ক্ষেত্রে, তোমরা বড় হাতে ভেবে নেবে, ঠিক আছে, এটা কোনো ফ্যাক্টর নাই। অপশন মেলানো নিয়ে কাজ, লাস্টে যে অপশন সঠিক পাবে সেটা দাগ দিয়ে যাবে। অনেক সময় অনেকের অভ্যাসবশত হয়ে যায় যে তোমরা ধরো ছোট হাতে বি লিখতে অনেক সময় অভ্যস্ত হয়ে গেছো, তো অঙ্ক করতে করতে কোথাও হয়তো বড় হাতে আছে, ছোট হাতে লিখেই ফেলেছে কোনো কারণে, মানে খুব একটা যদি ভুল না হয়। আবার যে ক্ষেত্রে স্ট্যান্ডার্ড নোটেশন ক্যাপিটাল এ মানে ধরো দেখা হলো যে ক্ষেত্রফল, তোমাকে ক্ষেত্রফলকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করতে হবে। ছোট হাতের এ মানে হচ্ছে ধরো বড় ক্ষেত্রের বাহু, তোমাকে ছোট হাতে বড় ক্ষেত্রে এ দিয়ে বড় ক্ষেত্রের বাহুকেই ডিনোট করতে হবে, এটা মাথায় রাখবে। তো যে ক্ষেত্রে অসুবিধা হয় না, সেক্ষেত্রে যদি হয়ে যায়, যেমন এখানে ক্যাপিটাল আই স্মল আই, এখানে খুব একটা ডিফারেন্স নয়। যখন তোমরা এসি বর্তনী পড়বে, এসি কারেন্টকে স্ট্যান্ডার্ড নোটেশন, ওটা ছোট হাতের আই দিয়ে কারেন্টকে, আর ডিসি কারেন্টকে বড় হাতের আই দিয়ে ডিনোট করা হবে, এটা মনে রাখো, ঠিক আছে। তাহলে অপশন মিলিয়ে নাও কোনটা সঠিক, তোমরা দেখে নিয়েছো এতক্ষণে, অর্থাৎ লাস্ট অপশনটা, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তো ছেদ বিন্দুতে তাহলে আমরা পেয়ে গেলাম, এটা ধরো ও বিন্দু, ও বিন্দুতে প্রাবল্য, চুম্বক প্রাবল্য, ঠিক আছে। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা পড়ো। 6 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে, অসীম দৈর্ঘ্যের আর ব্যাসার্ধের একটি সোজা পাতলা ফাঁপা বেলনের দৈর্ঘ্য বরাবর একটি সুষম স্থির তড়িৎ প্রবাহ হচ্ছে। বেলনের অক্ষ থেকে ডি লম্ব দূরত্বে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বি এর মান কোন লেখচিত্রের সাহায্যে প্রকাশ পাবে? তো তোমরা লেখচিত্রগুলো দেখো, আমি আর আঁকছি না টাইমের জন্য। লেখচিত্রগুলোর মধ্যে দেখো, এটা ধরো একটা বেলন, মানে চোঙ একটা জাস্ট, ঠিক আছে। এই চোঙটা অক্ষ বরাবর, এই ভিতরে আমরা অ্যাম্পিয়ার সূত্রের সাহায্যে কি জানি, B.dl সমান μ0I। ধরো এর সার্কেল মানে এই অংশটাতে কারেন্টটা ঘুরছে, কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট এইভাবে ঘুরছে, অ্যাকচুয়ালি কোনো পরিবাহের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় না, ঘুরতে ঘুরতে ওইভাবে ছোটে। তো এখন এর বাইরের ক্ষেত্রে যদি আমরা বার করি, ঠিক আছে, এ তখন আই কারেন্ট ধরো এইদিকে ফলো করাচ্ছে, কিন্তু ভিতরে যদি কোনো একটা পয়েন্ট ধরে এইখানটা যদি আমরা একটা অ্যাম্পিয়ারের মানে ক্লোজ সার্কিট কল্পনা করি, ক্লোজ পথ, তো সেক্ষেত্রে ভিতরে কিন্তু কোনো কারেন্ট নাই। এই অংশটা ধরো এখান থেকে এইটুকু অংশ, এখানে কোনো কারেন্ট নেই, মানে ভিতরের অংশতে প্রাবল্যটা 0, অর্থাৎ সেক্ষেত্রে বিটাও 0 আসবে, নো কারেন্ট মানে নো প্রাবল্য, এটা মনে রাখবে। কিন্তু এই বাইরের অংশতে যত যেতে থাকবো, তখন এই পুরো কারেন্টটাকে আবদ্ধ করে ফেলছে, যে কারণে একটা মান থাকবে, যে মানটা আমাদের হয় কি ওই μ0I/2πr এই আকারে, মানে 1/r, এই অর্থাৎ 1/r আকারে প্রপোর্শনাল হয়। আমরা একটু গ্রাফটা আঁকছি, এটা 6 নম্বর কোশ্চেন, এইভাবে, ঠিক আছে।
অর্থাৎ আমি বললাম যে ভিতরে যেহেতু কোনো কারেন্টকে আবদ্ধ করছে না, ভিতরে অংশটাতে, ভিতরে যে কোনো পয়েন্ট, মানে এখান থেকে এইটুকুর মধ্যে যে পয়েন্ট কি কনসিডার করি না কেন, কোনো কারেন্টকে আবদ্ধ করছে না, সেক্ষেত্রে এক্ষেত্রে কিছু নেই, ঠিক আছে। কিন্তু যখন বাইরেতে আসবে তখন এই যে পুরো কারেন্টটাকে আবদ্ধ করে ফেলছে, এখানে যদি আমি একটা এই পয়েন্ট হবে, এখানে যদি একটা ক্লোজ পথ কল্পনা করি, সে কিন্তু এই কারেন্টটাকে আবদ্ধ করছে। তো যেহেতু করছে, এটার মধ্যে যে বেলুনটার মধ্যে কারেন্ট যেটা যাচ্ছে, তো সেক্ষেত্রে প্রপোর্শনাল টু 1/r এটা। তাহলে এই ধরনের গ্রাফ যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার হবে। অপশন অনুযায়ী এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অপশন সিটা কারেক্ট অ্যান্সার। সি অপশনটা পরের কোশ্চেনে অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা একটু ভালো করে বুঝে দেখে নাও। আর যে অপশনগুলো রয়েছে সেগুলোর একটু আলোচনা করছি। এতে কি বলেছে, অপশন এ এরকম দেখাচ্ছে, অর্থাৎ এইভাবে সোজা বাড়ছে তারপর কমছে, এটা হবে না, কারণ ভিতরে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, এটা বললাম। অপশন বি দেখো, ওখানে এরকম দেখাচ্ছে, অর্থাৎ আমি একটু একটু মুছে দিই, সেখানে দেখাচ্ছে কি এইভাবে, অর্থাৎ এখানে কনস্ট্যান্ট তারপরে এইভাবে কমছে, এটাও হবে না, কারণ ভিতরে তো ম্যাগনেটিক ফিল্ড নেই, কনস্ট্যান্ট থাকার কোনো প্রশ্নই নেই। একটা নির্দিষ্ট মান যে থাকবে তাও তো একটা মান, কিন্তু এখানে কোনো মানই নাই, জিরো মান, ঠিক আছে। আর লাস্ট অপশনটা যেটা বলেছে অপশন ডি, সেটা এরকম দেখাচ্ছে, অর্থাৎ এইখান থেকে শুরু হচ্ছে কিন্তু নিচে থেকে, অর্থাৎ এইখান থেকে গিয়ে কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, সেটা হয় না, কারণ তোমরা জানো যে 1/r এর সাথে প্রপোর্শনাল হয়, যেটা গ্রাফটা অনেকটা এরকম হয়, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা দাঁড়ালো, এই অ্যান্সারটা, অর্থাৎ সি অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার। এইভাবে এখানে প্রথমে জিরো, এটা ধরো মানে এর ভিতরটা, অর্থাৎ যে বেলনটা তার যে ভিতরটা এটা, তারপর এখান থেকে স্টার্ট হচ্ছে, এইভাবে কমতে থাকবে, ঠিক আছে। এখানটা গ্যাপটা জাস্ট এখান থেকে জিরো হয়ে হুট করে এখানে বেড়ে গিয়ে এখান থেকে স্টার্ট, অর্থাৎ এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি। নেক্সট 7টা শ্রেণী সমবায়ে 6 মিলিহেনরি 8 মিলিহেনরি সাবেসাঙ্কের দুটো কুণ্ডলী লাগানো হয়েছে। পড়ো অঙ্কটা ভালো করে দেখে নাও। 6 আর 8 দুটো শ্রেণী সমবায় লাগানো হয়েছে, তারপর জানতে চেয়েছে, কিছু তো একটা বলা থাকবে অবশ্যই, কথাটা পড়া হয়নি এখনো। হ্যাঁ, 7-এর দাগ। 6 আর 8 দুটো শ্রেণী সমবায় লাগানো হয়েছে সাবেসাঙ্কের, এদের যুগ্মিত গুণাঙ্ক সর্বোচ্চ হলে সমবায়টি তুল্য সাবেসাঙ্ক কত হবে? আচ্ছা, যুগ্মিত গুণাঙ্কের মিনিং আছে, ধরো এরকম একটা, এরকম একটা, এটা একটা শ্রেণী সমবায় L1 আর L2, এটা হচ্ছে 6 মিলিহেনরি আর একটা হচ্ছে 8 মিলিহেনরি দিয়ে, ধরো এর সাথে ব্যাটারি, এই প্রান্তের সাথে ব্যাটারি ফিট করা আছে। আরেকটা হয় এটার সাথে এইভাবেও কানেক্ট করা থাকতে পারে, কিন্তু এটা উল্টোটা থাকবে, অর্থাৎ এইভাবে থাকবে, বোঝা যাচ্ছে। তখন যদি হয় তখন এইটা ক্ষেত্রে কিন্তু প্লাস হবে, উপরেরটা ক্ষেত্রে, এইটা ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে। কি মাইনাস হবে একটু পরে আসছি, সেটা বুঝতে পারবে। অর্থাৎ এটা আমাদের বলেনি, এখানে বলে দিয়েছে সর্বোচ্চ যুগ্মিত গুণাঙ্ক। তো যখন সেটাই হবে, এইটার ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আছে L ইকুইভ্যালেন্ট সমান L1 প্লাস L2 প্লাস টুয়াইস এম, ঠিক আছে, প্লাস টুয়াইস এম। আর যদি এটা হতো তাহলে মাইনাস টুয়াইস এম, অর্থাৎ মিউচুয়াল ইন্ডাকটেন্সে একটা ব্যাপার থাকে, কারণ নিজের মধ্যে একটা সেলফ ইন্ডাকটেন্স হয়ে যাচ্ছে, আর মিউচুয়াল ইন্ডাকটেন্স ঘটানোর জন্য এমটা যোগ বিয়োগ হবে। আর এম মানে হচ্ছে যেখানে, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, এম মানে হচ্ছে কে রুট L1 L2। যারা থিওরি পড়ে রেখেছো ঠিকঠাক, কনসেপ্ট ক্লিয়ার আছে, জানো সেটা, এটা প্রমাণটা তোমরা হয়তো করে রেখেছো, আমি প্রমাণের দিকে যাচ্ছি না। আগেই বলেছি যে আমরা বেশিরভাগ কোশ্চেন নিয়ে আলোচনা করতে হবে, যে জায়গাগুলো বোঝানো দরকার সেগুলো অবশ্যই বলবো, যেগুলো হার্ড থাকবে, যেগুলো খুব সহজ এমনি স্কিপ করে যাবো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কে এর মানটা সর্বোচ্চ হওয়ার জন্য, এম এর মান যেহেতু সর্বোচ্চ, তাহলে কেটা হবে 1। তাহলে এটা লেখো L1 প্লাস L2 প্লাস 2 ইন্টু 1 রুট L1 L2, এবার মান বসিয়ে দাও, 8 প্লাস 6 2 রুট 8 ইন্টু 6, তাহলে 8 আচ্ছা 14, আচ্ছা 14 প্লাস 2 6 48, 48 মানে 3 সমান 48, 16 বেরিয়ে এলে 4, তাহলে 14 প্লাস 8 রুট 3, তাই তো, 14 প্লাস 8 রুট 3, 16 4 আকারে বেরিয়ে আসছে, 4 2 8, হ্যাঁ। আচ্ছা, এটার মান হচ্ছে 14 প্লাস 8 ইন্টু 1.7, 732 টাকা 1.7 ধরছি, 14 প্লাস 7 8 56, 8 8 5 13, প্রায় 14 27.6 বা এরকম 9 6 একটা কিছু আসবে, আমরা পুরো দশমিকের মান নিইনি, 1732 যেগুলো হয় দশমিকের রুট 3, এরপর একটা কাছাকাছি মান ধরে নাও। ও ওখানে প্রায় বলে দিচ্ছে, ওই জন্য 50 36 28 18, আচ্ছা এই মানটাকে প্রায় লেখা যায় 28, ঠিক আছে, 28 মিলিহেনরি। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা পেলাম? অপশন সি। বাহ, এক্ষেত্রে প্রচুর অপশন সি কিন্তু কারেক্ট আসছে, এই অপশনটা খুব ডেঞ্জারাস অপশন, মানে বহু জায়গায় তো অপশন সি কারেক্ট আসেও, বাট কেউ আন্দাজে ফিল করবে না। আবারও বলছি, MCQ কোশ্চেন মানে একটা জায়গায় ডেঞ্জারাস, তোমাদের এমন ভাবে অ্যান্সারগুলো কোশ্চেনগুলো দিয়ে দেবে, মনে হবে এটা সঠিক ওটা সঠিক, আন্দাজে মারতে গেলে, আন্দাজে দাগ দিতে গেলে ব্যাস সব ভুল, আন্দাজে দিয়েছো তো মানেই ভুল, এটা মাথায় রাখো, তাই কনসেপ্ট ক্লিয়ার রেখে রেডি করতে থাকো। ওকে, 8 কোশ্চেন, একটি 20 মিলিহেনরি আবেশক, একটি 50 মাইক্রোফ্যারাড ধারক আর একটা 40 ওহম রোধকের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত উৎসের তড়িৎচালক বল
ফিস দেওয়া আছে ওই বর্তনী ব্যয়িত ক্ষমতা। ও তাহলে আবেশক মানে হচ্ছে এটা 20 মিলি হেনরি, এটা হচ্ছে এল, ধারকটা দিচ্ছে 50 মাইক্রোফ্যারাড। অবশ্যই মাইক্রোগুলোকে তোমরা ইয়ে করে নেবে, ওই এসআইতে কনভার্ট করে নেবে 10⁻⁶ দিয়ে গুণ করে। ওকে, নেক্সট দিয়েছে আর একটা কিছু দিয়েছে, সেটা হচ্ছে 40 ওহম রোধ। এটা হচ্ছে R সমান 40 ওহম। ডাটা সব প্রায় লিখে নিয়েছি। এরপর আমাদের বার করতে হবে ক্ষমতা। তো অ্যাকচুয়াল প্রকৃত ক্ষমতা মানে এসি বর্তনীতে হয় আপাত ক্ষমতা, আপাত ক্ষমতা গণিত ক্ষমতা গুণক, ক্ষমতা গুণক। ঠিক আছে, মানে হচ্ছে পি ভি আর এম এস, অর্থাৎ পি সমান তো ভিআই, সেখান থেকে পি আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু কস থিটা। এর মানে হচ্ছে ভি, আচ্ছা ভি বাই √2 মানে V0/√2, আর আই মানে হচ্ছে দেখো I0/√2 আই আর এম এস এর মান, সেখানে I0 টাকা করে নিচ্ছি V0/Z। ঠিক আছে, কস থিটার মানটা তোমরা যে ওখানে ফেজর ডায়াগ্রাম এবং যে ফেজর ট্রায়াঙ্গেল যেগুলো পড়েছিলে সেক্ষেত্রে এটা যদি থিটা হয়, এটা হচ্ছে জেড, এটা হয় আর, এটা হচ্ছে এলসিআর বর্তনী, তাহলে ω_L - 1/ωc মানে XC XL - XC। তো সেক্ষেত্রে কস থিটা মানে হচ্ছে R/Z। এত কিছু আমরা লিখে নিচ্ছি। তাহলে V0², আচ্ছা এটা 2 হয় একটা, √2 V0²/2 ইন্টু এখানে Z²। জেড মানে হচ্ছে, এখানে আমরা একটু মুছে দিচ্ছি জায়গাটা, Z² মানে হচ্ছে তোমার R² প্লাস ω_L - 1/ωc তার হোল স্কয়ার। ঠিক আছে, ω_L - 1/ωc তার হোল স্কয়ার। এবং মানগুলো বসাও একটু, তাহলে আনসার পেয়ে যাবে। আমরা এখানটা একটু মুছি, না হলেও জায়গা পাচ্ছি না। আচ্ছা V0 মানে হচ্ছে 10² ইন্টু আর মানে 40, 2 ইন্টু Z² মান মানে আর এর জায়গায় 40 বসাও। তো এইখানটা লিখছি, পরে এখানটা অ্যান্সার বসিয়ে দেবো। Z² মানে হচ্ছে তোমার 40² অর্থাৎ R², ω_L মানে হচ্ছে 340 ইন্টু 20 ইন্টু 10⁻³ ω ইন্টু L। ঠিক আছে, মাইনাস 1/ωc 340, সি মানে 50 মাইক্রোফ্যারাড 10⁻⁶। এই গোটাটা হোল স্কয়ার করো। আমি জাস্ট ক্যালকুলেটর একটু সাহায্য নিচ্ছি যাতে করে সময়ের মধ্যে শেষ করতে পারি। তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ক্যালকুলেটর অ্যালাউ নয়, এটা মাথায় রেখো। R/2 R/Z², 2 ইন্টু 4306, তাহলে এটা উপরে আসছে 4000 আর নিচে আসছে 6 × 12, 3 × 6, 4 × 8, প্রায় এরকম একটা মান আসছে। তো 4000 ভাজিত 8612 প্রায় 0.46, এই মানটা আসছে 0.46 বা 47 ওয়াট, এরকম একটা কিছু আসছে। আচ্ছা এরপর আমরা কাছাকাছি অপশন ফলো করবো। এখানে প্রায় দেওয়া আছে, দেখবে কথাটার মধ্যে প্রায় অক্ষরটা দেওয়া আছে। তো 50, আচ্ছা অপশন দেওয়া আছে 30 থেকে, ও 8-এর প্রবলেমটা 0.67, 0.76, 0.89, 0.51, যেহেতু 0.51 এর কাছাকাছি, তাহলে এটা অ্যান্সারটা 0.51 ওয়াটই লিখবে। আচ্ছা অ্যান্সার হচ্ছে অপশন ডি অপশনটা এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা একটু রেডি করে নেবে, একটু ক্যালকুলেটরের ব্যাপার ছিল। ওকে, নো প্রবলেম। নেক্সট প্রবলেম, অর্থাৎ 9-এর দেখা প্রবলেমটা বলেছে একটি মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ v সমান vi ক্যাপ, তরঙ্গটি তড়িৎ ক্ষেত্রের তাৎক্ষণিক মান +y অক্ষ অভিমুখে হলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোনটা হবে? আচ্ছা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বার করার আগে তোমরা এক কাজ করো, ছবিটা এঁকে ফেলো ঝটপট। যদি ছবিটা এঁকে ফেলতে পারো তাহলে প্রবলেমটা সলভ করে উঠতে পারবে। ঠিক আছে, vi ক্যাপ, আমরা আগে 3টে অক্ষর টেনে নিচ্ছি। এটা 9-এর দাগের প্রবলেম। ভি, এটা এক্স অক্ষ, এটা ধরো জেড অক্ষ, এটা না, এটা ধরা যাবে না, জেড হলে এটা এক্স, এটা ওয়াই ধরতে হবে, কারণ অ্যান্টি ক্লকওয়াইজে ধরতে হয় সবসময়। মনে হবে অ্যান্টি ক্লকওয়াইজে সবসময় ডিরেকশনটা হবে এক্স, এখানে এক্স ওয়াই জেড মানে এই দিকে ঘুরছি, নট এই দিকে। ঠিক আছে, এটা হবে না। ঠিক আছে, তারপর বলেছে যে তড়িৎ ক্ষেত্রে তাৎক্ষণিক মান, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ভেক্টর +y অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে ই ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর, এইদিকে ভি ভেক্টর, না ভি ভেক্টরটা কোন দিকে দিয়েছে, আই ক্যাপ দিয়েছে, অর্থাৎ এই দিকে হচ্ছে ভি ভেক্টর, মানে কণাটা ওই বরাবর ছুটে চলেছে বা তড়িৎচুম্বকীয় তরঙ্গটা ওই দিকে ছুটে চলেছে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের এই বাঁ হাতটাকে ফলো করো। বাঁ হাতটার জন্য কি আসছে, যে এখানে দেখো বাঁ হাতটার জন্য এই বরাবর ভি, তাহলে এই দিকের ডিরেকশনে ভি, এই বরাবর ই, এটা ই, এই দিকে অবশ্যই বি হতে হবে, তবে ই ক্রস বি, অর্থাৎ ভি এর ডিরেকশন যেটা হয় সেটা হচ্ছে ভি ভেক্টর ডিরেকশন সর্বদা ই ক্রস বি এর দিকে হয়, মানে পয়েন্টিং ভেক্টর যেটা পয়েন্টিং ভেক্টর, ঠিক আছে, সেটা বরাবর হতে হবে। ই ক্রস বি করলে ই থেকে বি এর দিকে, মানে ই থেকে বি এর দিকে গেলে উপর দিকে যাচ্ছে, তাহলে এই বরাবর অবশ্যই বি ভেক্টর হবে। তার মানে কি লিখতে পারি, বি কে ক্যাপ লিখতে পারি, বা B0 কে ক্যাপ, জেড অক্ষ বরাবর আমরা ইউনিট ভেক্টরটাকে কে ক্যাপ ধরে নিই। তাহলে সেই মতো আমাদের সঠিক অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে, সঠিক অ্যান্সার হবে
মাইনাস প্লাস, আচ্ছা প্লাস জেড অক্ষ বরাবর, মানে অপশন বি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 10-টা দেখো, টিভি সম্প্রচারে যে কম্পাঙ্ক ব্যবহৃত হয় তা হলো, এটা জানা কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন, প্রায় 30 থেকে 300 মেগাহার্জ। ঠিক আছে, 10-এর কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে 30 থেকে 300 মেগাহার্জ। কোনো কোনো ক্ষেত্রে গিগাহার্জ অর্ডারেও নেওয়া হয়, তবে বিশেষ কারণবশত। আপাতত তোমরা মেগাহার্জ অর্ডারটাকে মনে রাখবে। ওকে, মেগাহার্জ এনাফ। ঠিক আছে, নেক্সট 11 কোশ্চেন অর্থাৎ সেকশন বি, যেগুলো একটু অ্যাসারশন রিজনিং টাইপের হবে। ঠিক আছে, তো অ্যাসারশন রিজনিং টাইপের কোশ্চেনগুলো খুব ইজি হয়, বেশিক্ষণ টাইম লাগে না। টাইম লাগবে অন্য সেকশন একটা, যেটা সম্ভবত সেকশন সিটা, যেটা ক্যালকুলেটেড টাইপের হয়ে থাকে। ওকে, সেকশন বি এ এখানে কি দিয়েছে? আচ্ছা 11 কোশ্চেনে বলেছে বিবৃতি, একটি আহিত কণা একটি তড়িৎ ক্ষেত্রে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে গেলে সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র দ্বারা কণার উপর মোট কৃতকার্য পি এবং কিউ বিন্দু দ্বারা সংযোগকারী পথের উপর নির্ভর করে না। সেটা ঠিক কথা। অর্থাৎ এইখান থেকে এইখানে যে গেল পি আর কিউ, এটা ধরো পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। ঠিক আছে, এটা পয়েন্ট দুটোর অবস্থানের উপর ডিপেন্ড করে, কোনখানে যে কোন পথ বরাবর গেল, নাকি এই পথ বরাবর গেল, নাকি এই পথ বরাবর গেল, সেটা ডোন্ট কেয়ার। ঠিক আছে, ওটার উপর ডিপেন্ড করে না, তা ডিপেন্ড করে কার উপর? তারপর বলেছে কারণ হচ্ছে একটি বদ্ধ পথে গতিশীল কোনো কণার উপর সংরক্ষী বল দ্বারা মোট কৃতকার্য পরিমাণ শূন্য হয়। হ্যাঁ, সংরক্ষী বল দ্বারা মোট কৃতকার্য শূন্য, অর্থাৎ তুমি এখান থেকে এইদিকে নিয়ে যেতে যে কাজ করলে, ফের আবার ব্যাকে এইদিকে নিয়ে আসতে গেলে টোটাল কাজটা কিন্তু জিরো। ঠিক আছে, প্রত্যাবর্তক বলের মতোই। এখন বলছে এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। হ্যাঁ, এটা সত্য, অর্থাৎ 11 সঠিক অ্যান্সার, এ অপশন পেয়ে গেছি, আর দেখা দরকার নেই। ঠিক আছে, বাকিগুলো আসছে না। ওকে, নেক্সট 12 কোশ্চেন দেখো। 12 কোশ্চেনে কি বলেছে? বিবৃতি দিয়েছে, একই ভর ও একই জ্যামিতিক আকৃতির অধাতব চোঙ অপেক্ষা ধাতব চোঙের মধ্য দিয়ে একটি দণ্ডচুম্বককে ফেলা হলে সেটি বেশি সময় নেয়। অবভিয়াসলি, তার কারণ হচ্ছে যদি এটা ধাতব চোঙ হয়, ধরো এটা একটা জাস্ট ধাতব চোঙ, এর মধ্যে যখন একটা দণ্ডচুম্বককে ফেলা হবে, নর্থ পোল ধরো সাউথ পোল, ঠিক আছে, যত চুম্বকটা এগিয়ে আসতে থাকবে নর্থ এবং সাউথ করে, তত কিন্তু এর মধ্যে একটা ঘূর্ণি প্রবাহ সৃষ্টি করবে, এবং যেটার কাজ হচ্ছে লেঞ্জের সূত্র অনুসারে একে অপোজিট অর্থাৎ বাধা দেওয়া। ওকে, আর কি বলেছে? কারণ আর দণ্ডচুম্বকের ক্ষেত্রে ধাতব পাইপের মধ্য দিয়ে নেমে আসার সময় ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হয়, যা চুম্বকের গতিকে বাধা দেয়। হ্যাঁ, চুম্বকের গতিকে বাধা দেয়, সত্য। তাহলে দুটোই তো সত্য হলো। এখন উপরে বক্তব্যগুলো বিচার করে সঠিক বিকল্প নির্বাচন করো। এ আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, একদম। এটারও সঠিক অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, বইয়েতে অ্যান্সার দেওয়া হচ্ছে অপশন বি বা সি, ওইটা সঠিক অ্যান্সার হবে না, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি এটা অধাতব হতো বা প্লাস্টিক হতো, তাহলে কিন্তু ঘূর্ণিপ্রবাহ সৃষ্টি করবে না, বারবার বাধা দিতে থাকবে না। যে কারণে অবাধে কোনো বস্তুকে যদি ছেড়ে দেওয়া হতো, চুম্বকটাকে যদি এইভাবে ছেড়ে দেওয়া হতো, সে স্মুথলি জি ত্বরণ নিয়ে, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ত্বরণ নিয়ে নিচে নামতো, কিন্তু সেটা হবে না, সে একটা স্মুথলি স্পিডে নামবে, অর্থাৎ কন্টিনিউ বেগটা তার বাড়তে থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 12 হয়ে গেল। 13 দাগ, 13 দাগের কোশ্চেনগুলো কিন্তু এরপর ক্যালকুলেটেড মেথড। ঠিক আছে, আগেই বলেছি যে সেকশন সিটা ক্যালকুলেশন বেসিসে থাকবে, যে কারণে তোমাদেরকে এটা একটু ক্যালকুলেশন করে বার করতে হবে। ওকে, অঙ্কটা ভালো করে পড়ো। ভালো কোশ্চেন। জানতে চাইছে 4 ওহম রোধ, তো আমরা এখানে কার্চফ লয়ের সাহায্যে কেসিএল অ্যাপ্লাই করবো এবং কেভিএল অ্যাপ্লাই করব। তো এটা কত দাগের কোশ্চেন ছিল? 13 দাগ। ঠিক আছে, 13 দাগের কোশ্চেনে দেখো, কেভিএল যদি অ্যাপ্লাই করি, প্রত্যেকটা লুপে অ্যাপ্লাই করবো, তার জন্য আমরা একটা সার্টেন ডিরেকশনে, ধরো এই এক বরাবর I1 কারেন্ট হচ্ছে, এই বরাবর I2 কারেন্ট হচ্ছে, এবং এই বরাবর I3 কারেন্ট হচ্ছে। এর মানে হচ্ছে এই লুপটা বরাবর এইভাবে কারেন্টটা ঘুরছে। ঠিক আছে, এই বরাবর কারেন্টটা ঘুরতে হবে I1, একইভাবে এটার মধ্যে I2, এইভাবে ঘুরতে হবে। এরপর আমাদের সমীকরণগুলো নির্ণয় করো। প্রথমে 3 নম্বর সমীকরণ থেকে দেখছি 1 2 3 করে বার করবো। এখানে দেখো 8 আর 2 10 আর 4 14, 14 আর 2 16, 16 ওহমের মধ্যে কত হচ্ছে? I3, মানে এর মধ্যে দিয়ে এইদিকে হয়ে এই দিকে I3 যাচ্ছে, উল্টো দিকে দেখো এখানে একটা কারেন্ট নামছে, এটার মধ্যে I2 পাস করছে। ঠিক আছে, অর্থাৎ এটার মধ্যে 2 8 করে করে এখানে 8 ওহমের মধ্যে অলরেডি একটা I2 পাস করছে। তাহলে আমরা কি লিখবো? 3 নম্বর লুপের ক্ষেত্রে 16 I3 মাইনাস 8 I2, এর মধ্যে কোনো ব্যাটারি কাজ করেনি, মানে কোনো তড়িৎচলক বল নেই, তাই এটা হচ্ছে 0। তাহলে এখান থেকে 2 I3 সমান I2, এটা 1 নম্বর সমীকরণ বলে নির্ণয় করে রাখলাম। আমাদের অ্যাকচুয়াল বার করতে কি হবে? এইখানে তো I3টা কাজ করছে, এই I3-র মানটা কত হবে, অর্থাৎ ফাইনাল আমাদের যে রেজাল্ট আসবে সেটা I3-র মানটাই বার করতে হবে। ঠিক আছে, যাতে করে আমাদের 4 ওহমের মধ্যে কারেন্টটা পেয়ে যায়। নেক্সট আমরা এই 2 নম্বর লুপে অ্যাপ্লাই করো। 2 আর 1 10 আর 2 12, 12 আর 1 20, তাহলে 20 ওহম। ওকে, 2 8 10 আর 2 12, 12 8 20, 20 ওহমের মধ্যে দিয়ে এটা I2 ঘুরছে। তাহলে 2 নম্বর লুপের ক্ষেত্রে দেখো 20 I2,
দেখো এটার মধ্যে তো কারেন্টটা এইদিকে নামছে, অর্থাৎ এইদিকে নামছে, কিন্তু এর পাশ দিয়ে এইদিকে i3টাও তো উঠছে, তাহলে -8 i3 উল্টো দিকে যাওয়ার জন্য মাইনাস। এখানেও দেখো এইটার মধ্যে কারেন্টটা উপর দিকে ঘুরছে i2টা, তাহলে এই i1টা তো নিচের দিকে, এইখানটা নিচের দিকে নামছে, তখন 8i1 -8i1 সমান 0। এখানেও যেহেতু কোনো ব্যাটারি কাজ করছে না, তাহলে এটাকে একটু ক্যালকুলেট করে রাখো। এখানে i3 জায়গায়, আচ্ছা i3 জায়গায় i2 বসিয়ে নাও, তাহলে এখান থেকে 20i2 প্লাস, আচ্ছা -8 × 4 × 2i3 মানে i2, তাহলে 4i2 -8i1 সমান 0। তাহলে এখান থেকে 20 - 4 মানে 16i2 -8i1 সমান 0। অনুরূপভাবে এখানে 2i2 সমান i1, এটা 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এরপর 1 নম্বরের লুপের ক্ষেত্রে অ্যাপ্লাই করো। 3 8 11 11 2 13 13i1, অর্থাৎ 1 নম্বর লুপে যখন অ্যাপ্লাই করছি 13i1। আচ্ছা, এটার মধ্যে দিয়ে দেখো i1টা এইভাবে নামছে, উল্টো দিকে i2টা উঠছে, তাহলে -8i2 এর মধ্যে 9 ভোল্ট ব্যাটারিটা কাজ করছে, তাহলে সমান 9। তাহলে এখান থেকে 13i1 মাইনাস, আচ্ছা 2i2 মানে i1, তো তাহলে 8i2 মানে কত, 4i1 হবে, সমান 9। দেখো ঠিক লিখলাম কিনা। 2i2 মানে হচ্ছে i1, তাহলে এখানে 4 × 2i2 জায়গায় i1 লিখে দিচ্ছি, তাহলে হচ্ছে 4i1। ঠিক আছে, 13 - 4 9i1, তাহলে 9i1 সমান 9। এখান থেকে i1 সমান 1, যেহেতু i1 1, তাহলে i2 মান কত পাবো, অতএব এই 1 নম্বর সমীকরণ থেকে, না 2 নম্বর সমীকরণ থেকে 2i2 সমান, দেখো i1 সমান 1, তাহলে i2 সমান আমরা পাচ্ছি 1/2। ঠিক আছে, তাহলে এই 2 নম্বর সমীকরণে যখন এটা পেলাম, তারপর 3 নম্বর সমীকরণ দেখো। 3 নম্বর সমীকরণে 2i3 সমান i2, আমাদের লাগবে ফাইনাল কোনটা বললাম, i3টা লাগবে। তাহলে এখান থেকে দেখো 3 নম্বর সমীকরণে 3 নম্বর থেকে কি পাচ্ছি, 2i3 সমান i2 মান কত পেয়েছি, হাফ। তাহলে এখান থেকে i3 সমান হাফ বাই, এখানে 2টা এদিকে গেলে আরো 2 মানে 1 এর 4, অর্থাৎ 0.25 অ্যাম্পিয়ার। অতএব 4 ওহমের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ, 4 ওহমের প্রবাহ কত পেলাম, 0.25 অ্যাম্পিয়ার। অ্যান্সার ফলো করো, দেখো অপশন আছে কিনা। হ্যাঁ, অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন একটা, ক্যালকুলেটেড বেসিস। আগেই বলেছি সেকশন সি তোমাদের টাইম নেবে বেশি, তাই ওটাকে খুব গুরুত্ব সহকারে করবে। আগে যে সেকশনগুলো আছে সেগুলোকে দ্রুত শেষ করে ফেলবে। আমি একবার সরে যাচ্ছি, তোমরা একবার পুরোটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা ভালো করে এই যে সমাধানটা ভালো করে বুঝবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করি যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করবে। ওকে, নেক্সট আমরা 14 নম্বর প্রবলেমে চলে যাচ্ছি। চৌম্বক যে হিস্টেরেসিস লুপ দিয়ে দিয়েছে, এই লুপগুলো থেকে এখানে কিছু কোশ্চেন দিয়ে দিয়েছে। এখানে লুপগুলো বলার আগে কিছু কোশ্চেন আমাদের আলোচনা করা দরকার, যেটা তোমরা খুব ভালো করে ক্লিয়ারলি না বুঝে থাকলে কিন্তু এগুলো খুব ভুল হয় এই জায়গাগুলো। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেনের দুটো দেখো লুপ দিয়েছে, হিস্টেরেসিস লুপ। একটা এরকম দিয়েছে, ঠিক আছে, এই টাইপের। ওকে, আর 2 নম্বর যে লুপটা দিয়েছে সেটা একটু সরু দিয়েছে, এবং বিএইচ লুপ বলা হয় এটাকে, সরু এবং ছোট দিয়েছে। তাহলে এখান থেকে ওকে, এটা মানে এটার মিনিং হচ্ছে যে এটা দেখতে অনেকটা জোকের মতো, বেশ ভালো, ছবিগুলো খুব সুন্দর। এইদিকে বি, এইদিকে এইচ, অর্থাৎ বাইরে যে চুম্বকন প্রাবল্য আমরা অ্যাপ্লাই করছি, সেই চুম্বকন প্রাবল্য সাপেক্ষে যখন চুম্বকন তুলে নিচ্ছি বা অ্যাপ্লাই করছি, একটা বদ্ধ লুপের মতো ক্রিয়েট হয়। যেমন ধরো একটা কোনো কিছুকে চুম্বকে পরিণত করলে, এটা ধরো এইভাবে ঘষলাম, চুম্বক হলো, আবার সরিয়ে নিলাম, এইভাবে ঘষলাম, চুম্বক হলো, আবার সরিয়ে নিলাম, এইভাবে চুম্বক তৈরি করে। তো যখন ঘষছি এইভাবে আসছে, আচ্ছা এটা একটা ডিরেকশন আছে, এই বরাবর যাবে, তারপর ব্যাকে আসার সময় এই বরাবর যাবে, ফের ফরওয়ার্ডে এইভাবে যাবে, এটারও সেম আসতে থাকবে। ঠিক আছে, এবং মনে রাখবে এই যে চুম্বকের ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা পুরো এরিয়াটা মানে এই যে পুরো লুপটা তৈরি করেছে না, এই লুপের ক্ষেত্রফল কি নির্দেশ করে জানো, লুপের ক্ষেত্রফল সেটা হচ্ছে এখানে বিএইচ এর মধ্যে, অর্থাৎ চুম্বকের মধ্যে শক্তি ঘনত্ব, চুম্বকে সঞ্চিত শক্তি ঘনত্ব, নট শক্তি ঘনত্ব কিন্তু, হ্যাঁ, অর্থাৎ একক আয়তনে কতটা শক্তি স্টোর করেছে সেটা। এখন দেখো আমাদের যেখানে শক্তিশালী চুম্বক দরকার, সেক্ষেত্রে আমাদেরকে সেরকম লুপ ইউজ করতে হবে, অর্থাৎ সেখানে বেশি বেশি চুম্বক শক্তি রাখতে হবে, বেশি রাখতে হবে। ঠিক আছে, যেখানে কম দরকার কম রাখতে হবে। এক্সাম্পল দিই কয়েকটা, যেমন ধর তড়িৎ চুম্বকের মজ্জা যদি হয়, এখানে মনে রাখবে মজ্জা যেখানেই আসবে, মজ্জা মানে এইটা ধরো একটা তড়িৎ চুম্বক, ধরো এটা একটা লোহার তৈরি, এই পেনটা একটা লোহার তৈরি, এটার উপর আমি কয়েলে তার জড়িয়ে দিয়েছি, তার জড়িয়ে দেওয়ার পর
এটা একটা চুম্বকে পরিণত হবে নিজেই, সে অন্যান্য জিনিসকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করে সলিনয়েডের মতো। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয়, আমরা ধরো তড়িৎচুম্বকটা ব্যবহার করছি কোথাও গার্বেজ থেকে লোহার চূর্ণগুলোকে আকর্ষণ করে তুলে অন্য জায়গায় ফেলবো বলে। যখনই অন্য জায়গায় আমরা ফেলতে যাবো, যখন গার্বেজের মধ্যে ঢোকাবো, মানে ওই নোংরার মধ্যে ঢোকাবো, তখন কিন্তু এই চুম্বকটা তখন এটার মধ্যে আকৃষ্ট হবে, মানে স্ট্রংলি চুম্বকে পরিণত করতে হবে। তারপর সেখান থেকে যখন তুলে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাবো, তখন আমরা কারেন্ট অফ করে দিচ্ছি, মানে চুম্বকত্ব পুরোপুরি নষ্ট হয়ে যেতে হবে। এই যে প্রসেসটা, এটা একটু মানে একবার চুম্বকত্ব করবো, চুম্বক নষ্ট করবো, চুম্বক করবো, চুম্বক নষ্ট করবো, এটা করার সময় কিন্তু একটা এনার্জি লস হয়। সেক্ষেত্রে এনার্জি লসটা যতটা সম্ভব কম হবে সেটাই ভালো। আর সেই এনার্জি লসটা তখনই কম হবে যদি লুপটাই ছোট হয়ে যায়। এই যে লুপটা আছে না, এই লুপটা যদি ছোট হয়ে যায় তবে। আমরা তড়িৎচুম্বকের মজ্জার ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা যায় মজ্জার জন্য, মনে রাখবে এটা। একইভাবে ট্রান্সফরমারের মজ্জার জন্যও তাই। অর্থাৎ তড়িৎচুম্বকের মজ্জার ক্ষেত্রে যেমন আমি চুম্বকত্ব যখন দেবো পুরোটা দেবো, সে শক্তিশালী চুম্বক হবে। যখন আবার নষ্ট করে দেবো, মানে কারেন্ট অফ করে দেবো, তখন যেন পুরোপুরি চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। নাহলে কিন্তু থাকবে না। যদি কিছুটা চুম্বকত্ব ধরে রেখে দেয়, মানে কিছুটা যদি শক্তি সঞ্চয় করে রেখে দেয়, তাহলে সেটা চলবে না। সেটা সম্ভব হবে যতটা সম্ভব লুপটা ছোট হবে। 1 নম্বর, ট্রান্সফরমারের মজ্জার ক্ষেত্রে এসি বর্তনী খুব দ্রুত কারেন্ট চেঞ্জ করতে থাকে, অর্থাৎ কারেন্টের অভিমুখ, মানে আমাদের যে ইন্ডিয়াতে যে ফ্রিকোয়েন্সি 50 হার্জ, প্রত্যেক সেকেন্ডে 50 বার, মানে হচ্ছে টোটাল 100 বার করে অভিমুখ উল্টে যায়। তো সেক্ষেত্রে কিন্তু দ্রুত চেঞ্জ হয়। দ্রুত চেঞ্জ হওয়ার সময় প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলের মধ্যে যে একটা আবেশ তৈরি করে না, তড়িৎচুম্বকীয় আবেশ, সেটা দ্রুত হওয়ার সময় প্রচুর হিট লস হয়। হিট লস হয়, কারেন্ট মানে শক্তি লস হয়। সেই লসটা কখন ছোট হবে? যদি লুপটা ছোট হয়। দুটোর ক্ষেত্রে হলো। 3 নম্বর, ধরো তুমি একটা ইস্পাতের চুম্বক বা চুম্বক শলাকা বা ধরো একটা বড় কোনো শক্তিশালী চুম্বক তুমি তৈরি করছো। শক্তিশালী চুম্বক এক্সাম্পল ধরো তুমি কোন একটা তড়িৎচুম্বকের মজ্জা, যেমন ধরো মোটর বা ডায়নামোর যে চুম্বক লাগে না, পাশে চুম্বক থাকে না, সেগুলো খুব শক্তিশালী চুম্বক হতে হয়। সেই ধরনের স্থায়ী চুম্বক তৈরি করছো। স্থায়ী চুম্বকের ক্ষেত্রে কি হয়, যখন আমরা কারেন্ট পাঠাবো তড়িৎচুম্বকে পরিণত হবে। তড়িৎচুম্বক পরিণত হওয়ার পর সেটা শক্তিশালী চুম্বককে ধরে রাখতে হবে, মানে তার ধারণ ক্ষমতা, সহনশীলতা দুটোই বেশি হতে হবে। যদি আমরা সেটাকে আঘাত করি বা একটু হিট দিই, তাতে পুরোপুরি চুম্বকত্ব তাড়াতাড়ি নষ্ট হওয়া যাবে না। যদি নষ্ট হয়ে যায় তাহলে সব শেষ, সেটা আমাদের উদ্দেশ্য সাধন করবে না। সেক্ষেত্রে আমাদের এই বড় লুপওয়ালা আমাদেরকে চুম্বক ইউজ করতে হবে, যাতে করে বেশি পরিমাণে, এই যে লুপটা অনেকটা এরিয়াটা বড় না, আর এরিয়া মানে হচ্ছে বি ইন্টু এইচ, এখানে বি ইন্টু এইচ, এটা হচ্ছে এরিয়া। ঠিক আছে, তো এটা দেখো বি ইন্টু এইচ মানে কি, হাফ ইন্টু বি ইন্টু এইচ হয়, অর্থাৎ হাফ ইন্টু বি বাই মিউ জিরো, মানে হচ্ছে হাফ বি স্কোয়ার বাই মিউ জিরো। এটাই তো শক্তি ঘনত্ব রাশিমালা হয়, যেটা চুম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি, আর তড়িৎ ক্ষেত্রে হাফ এপসিলন জিরো স্কোয়ার। ঠিক আছে, তো এই মানটাকে যত বেশি হবে স্থায়ী চুম্বক তত ভালো হবে। এরপর আমাদের সেই মতো অপশন ফলো করতে থাকো। প্রথমে কি দিয়েছে, এ জেনারেটরের তড়িৎচুম্বক ও ট্রান্সফরমার তৈরির জন্য উপযুক্ত না। জেনারেটর তড়িৎচুম্বকের জন্য হবে না, আবার ট্রান্সফরমার জন্য ছোট চাই, তাহলে এটা হচ্ছে না। জেনারেটর তড়িৎচুম্বকের জন্য ঠিক আছে, কারণ এটা বড় লুপ আছে। ঠিক আছে, জেনারেটরের জন্য এটা হবে, কিন্তু অর্থাৎ এটা আমরা লিখে রাখছি জেনারেটর স্থায়ী চুম্বক, জেনারেটরের স্থায়ী চুম্বক, এটা কিন্তু ঠিক আছে। বাট অস্থায়ী যখনই আসবো, যত ছোট হবে তত ভালো। সেক্ষেত্রে ট্রান্সফরমারের জন্য এটা হবে না। ঠিক আছে, মানে ট্রান্সফরমারের জন্য এটা হবে না, এটা কিন্তু ট্রান্সফরমারের জন্য হবে 2 নম্বরটা। ঠিক আছে, ওকে নেক্সট। বি অপশনে বলেছে এ তড়িৎচুম্বকের মজ্জা তৈরি করতে, মজ্জা তৈরির ব্যাপারে বললাম, মানে এটা ছোট লুপ যত হবে, এটা তাহলে হবে না, কারণ এখানে শক্তি ক্ষয়টা বেশি হয়ে যেতে হবে, সেটা হওয়া যাবে না। আচ্ছা, এবং ট্রান্সফরমারের মজ্জা তৈরির জন্য ঠিক আছে বললাম, বাট প্রথমেরটার জন্য বাদ। সি এরটা, বি তড়িৎচুম্বকের মজ্জা, ট্রান্সফরমারের মজ্জা। আচ্ছা, এইটা দেখো, মানে এটা ছিল এ আর এটা ছিল বি। ঠিক আছে, এটা এ, তো এটার ক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমারের মজ্জা, তড়িৎচুম্বকের মজ্জার জন্য যত ছোট লুপ হবে তত ভালো। ঠিক আছে, এটা মনে রাখো। তাহলে এটা কিন্তু ঠিক আছে, সি অপশনটা আমাদের অ্যান্সার হবে। লাস্টেরটা বলেছে এ ট্রান্সফরমারের মজ্জা তৈরির জন্য এবং বি জেনারেটরের তড়িৎচুম্বক তৈরির জন্য। না, বি জেনারেটর তড়িৎচুম্বক করা যাবে না, তাহলে সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কোনটা পেলাম? অপশন সি। ঠিক আছে, এবার দেখে নাও ভালো করে, যে যত ছোট লুপ হবে এখানে এনার্জি স্টোর করবে তত কম, হিট লস হবে তত কম। যেখানে আমাদের বারবার পরিবর্তনের ব্যাপার থাকবে, যেমন ধরো তড়িৎচুম্বকের মজ্জা একবার চুম্বকে পরিণত করবো, আবার চুম্বকত্ব নষ্ট করবো। যখন আমরা লোহার চূর্ণগুলোকে আকর্ষণ করাবো গার্বেজ থেকে বা কোনো নোংরা ধ্বংসস্তূপ থেকে, তখন চুম্বকে পরিণত করবো, পরের মুহূর্তে আবার চুম্বক অফ করে দেবো। ঠিক আছে, এই পরিবর্তনের ব্যাপার থেকে যত ছোট লুপ হবে তত ভালো। ট্রান্সফরমারের মজ্জার ক্ষেত্রে তো এসি কারেন্টে বারবার অভিমুখ পরিবর্তন করে, বারবার আবেশ ঘটায়, যে কারণে যত ছোট লুপ হবে তত ভালো। কিন্তু স্থায়ী চুম্বকের জন্য যত বড় লুপ হবে ততই ভালো, এটা মনে রাখো। ওকে, নেক্সট কোশ্চেন। 15 কোশ্চেন। কোন কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা, আচ্ছা তড়িৎ প্রবাহ মাত্রা আয়ের সাথে টি এর একটা গ্রাফ দিয়েছে, তো কোনটা এখানে সঠিক হবে? ওকে, খুব ভালো গ্রাফ, এখানে কিন্তু বোঝার আছে জিনিসটা, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ভালো করে পড়া একবার কোশ্চেনটা আমি অলরেডি স্ক্রিনে দিয়ে রেখেছি,
তবুও একবার তোমরা ভালো করে পড়ো, তাহলেই সলভ করে উঠতে পারবে। ঠিক আছে, 15 কোশ্চেনে দেখো, প্রথম যে গ্রাফটা দিয়েছে সাইনোসয়েডাল। আচ্ছা আমি আগে বলে দিই, আবিষ্কার তৈরি বল ফ্যারাডে সূত্র মনে আছে? ই সমান ডি ফাই ডিটি। অ্যাকচুয়ালি এখানে মাইনাস হয়, আমরা যদি মড ভ্যালু নিয়ে নিই তাহলে মাইনাসটা নিচে না, বেশিরভাগ ক্ষেত্রে কিছু না বলা থাকলে মড ভ্যালু নিয়ে নেবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা এক্ষেত্রে ই সমান এল ডিআই ডিটি, ফাই এর মান যদি বসাই, ফাই সমান তো এল আই, এল মানে সাবেশাঙ্ক আর আইটা হচ্ছে কারেন্ট। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো এল ডিআই ডিটি, এখন ই সমান যখন পাচ্ছি এল ডিআই ডিটি, বলে রাখি আর একটা ভ্যালু হচ্ছে ই সমান মাইনাস এল ডিআই ডিটি। বি কেয়ারফুল, মাইনাসটা থাকলে কিন্তু আবার চাপ আছে, এখানে মাইনাসের মতো গ্রাফ একটাও দেয়নি, তার জন্য আমরা মাইনাসটাকে ক্যান্সেল করে দিচ্ছি। কারণ প্রথমে যে স্টার্ট হয়েছে না প্রত্যেকটা গ্রাফের একদম উপর থেকে, অর্থাৎ পজিটিভ বা ফার্স্ট কোয়াড্রান্ট থেকে স্টার্ট হয়েছে, মানে ওরা প্লাসটাকে ধরছে, এটা বোঝা যাচ্ছে, তাই এটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, প্রথমটা ক্ষেত্রে সাইনোসয়েডাল গ্রাফ দিয়েছে এইভাবে, সাইনোসয়েডাল গ্রাফ, কিন্তু দেখো এটার মানে হচ্ছে এইদিকে তোমার দেওয়া হচ্ছে আই না ভি, আর এদিকে হচ্ছে টি, ভি এদিকে হচ্ছে টি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ই মানে এটা হচ্ছে ই এর জায়গায় ভি লিখছি আমি, তাহলে ভি সমান এল ডিআই ডিটি। তো আমাদের যে গ্রাফটা দিয়েছে সেটা অ্যাকচুয়াল গ্রাফটা হচ্ছে এটা। আচ্ছা এটা অ্যাকচুয়াল গ্রাফটা হচ্ছে এটা, প্রথমে কারেন্ট বাড়ছে তারপর কমছে। ঠিক আছে, এটা টি বরাবর, এটা হচ্ছে আই, আই এর সাথে টি এর গ্রাফটা দেওয়া আছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের ভিটাকে বার করতে হবে। দেখো প্রথমে যখন কারেন্ট বাড়ছে এটা স্মুথলি বাড়ছে, মানে কন্টিনিউয়াসলি বাড়ছে, তার ডিআইডিটি রেটটা কনস্ট্যান্ট, ডিআইডিটিটা কনস্ট্যান্ট, কিন্তু এখানে কি কনস্ট্যান্ট থাকছে? এটা তো বাড়ছে আবার কমছে, তাহলে এই গ্রাফটা কোনোভাবেই হচ্ছে না, সো এটা বাদ। তারপরে গ্রাফটা ফলো করো, এটাতে দেখো, এটাতে প্রথমে দেখো ডিআইডিটি কন্টিনিউ স্মুথলি বাড়ছে, মানে রৈখিক মানে হচ্ছে ডিআইডিটি মানটা ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট, কন্টিনিউ একটা নির্দিষ্ট মানে বাড়ছে, তো এটা প্রথমে স্মুথলি কন্টিনিউয়াস থাকছে। তারপর ডিআইডিটি আমার নেগেটিভ, নেগেটিভ মানে নিচের দিকে নামছে এবং কনস্ট্যান্টলি নামছে, অর্থাৎ রৈখিকভাবে নামছে। তাহলে রৈখিকভাবে নামা মানে এখান থেকে এই পয়েন্টটা হচ্ছে 0 পয়েন্ট, মানে এখানে কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি, এইখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট, তো এরপর স্মুথলি আবার যাচ্ছে। তো এই যে মানটা এটা স্মুথলি কমছে মানে ডিআইডিটা কনস্ট্যান্ট, তাহলে এলটা তো একটা কনস্ট্যান্ট মান, স্প্রিং বা একটা সলিনয়েড বা একটা আবেশক দিয়ে দিয়েছে মানে এটা এলটা কনস্ট্যান্ট, তো এই মানটা স্মুথলি কমছে মানে এই মানটা স্মুথলি, তাহলে এই গ্রাফটা আমাদের জন্য ঠিক আছে। কিন্তু খেয়াল করো এটা পজিটিভ মান থেকে স্টার্ট হচ্ছে, যদি এখান থেকে স্টার্ট হতো তাহলে বুঝতে হতো যে এই যে ই সমান এল ডিআইডিটি না, এটা মাইনাস আছে, মাইনাস, তাহলে এখান থেকে স্টার্ট হতো এইদিকে হয়ে এইদিকে গ্রাফটা এইভাবে উঠতো, সো এটা ঠিক আছে। আচ্ছা 3 নম্বর যে গ্রাফটা বলেছে ত্রিভুজ চিহ্ন দিয়েছে এরকম, ত্রিভুজ চিহ্ন ক্ষেত্রে এইভাবে বাড়ছে কমছে এটা, তো এটা কিভাবে হয়? মানে এখানে তো মানটা কনস্ট্যান্ট এসেই যাচ্ছে, ডিআইডিটি এই যে গ্রাফটা দেওয়া আছে না এটা কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট মানের সাপেক্ষে এটা তো কনস্ট্যান্টলি হচ্ছে না, এটা কন্টিনিউ বাড়ছে, তাহলে এই গ্রাফটা হবে না, অনুরূপভাবে লাস্টের গ্রাফটাও হবে না। ঠিক আছে, লাস্টের গ্রাফটা দেখো এরকম ত্রিভুজ চিহ্ন দেওয়া আছে, সেটাও আসবে না, তাহলে অ্যান্সার কোনটা হলো আমাদের অপশন, এই যে গ্রাফটা এসছে এই গ্রাফটা সঠিক অ্যান্সার। ওকে, এখানে বোঝে নেবে একটু, এই যে ডিআইডিটি মানটা এই যে প্রথমে দেখছি দেখো, ডি যে হারে বাড়ছে টি তত এই হারে বাড়ছে, মানে এইটা যত উপর দিকে উঠছে অর্থাৎ এই আইটা যত এইদিকে উঠছে টিটা তত এইভাবে বেড়ে বেড়ে যাচ্ছে, তো তার মানে একটা স্মুথলি কনস্ট্যান্টলি, রৈখিক মানে হচ্ছে কনস্ট্যান্ট, তো নির্দিষ্ট হারে বাড়ছে, নির্দিষ্ট হারে মানে মানটা, এই মানটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এই মানটা কনস্ট্যান্ট হবে মানে এটার এই অ্যাক্সিসের সাপেক্ষে অবশ্যই টি এর সাপেক্ষে এই যে গ্রাফটা এটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। ঠিক আছে, তবে এটা আসবে। ওকে, আই গ্রাফটা স্মুথলি কমেছে, এটা হচ্ছে 0.5 সেকেন্ড, আর এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, দিয়ে বলেছে যে চিত্রে 100 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ ও সময়ের লেখটি দেখানো হয়েছে, কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের মান। ও আচ্ছা আচ্ছা, মানে এই কারেন্টটা এখান থেকে কমে কমে যাচ্ছে, তাহলে ডিআইডিটিটা বার করব, ডিআইডিটিটা বার করানো। ঠিক আছে, তো সেটা অন দ্য কারেন্ট। ওকে, আর কি বলেছে ফ্লাক্সের চেঞ্জ ডি ফাই ডিটি, মানে আমরা কি জানি এল ইন্টু ডিআইডিটি, বাট দেখো এল এখানে বসানো যাচ্ছে না কারণ এলটা দেওয়া নেই, এখানে কুণ্ডলীর সাবেশাঙ্ক দেওয়া নেই, তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করবো না। কোনটা ইউজ করব? আরেকটা ফর্মুলা আছে দেখো, যে টোটাল যে প্রবাহিত আধান সেটা মান হয় এন বাই আর ইন্টু ডেল ফাই, অর্থাৎ এন বাই আর ইন্টু ডেল ফাই মানে হচ্ছে ফাই টু মাইনাস ফাই ওয়ান, এখানে কুণ্ডলী পাক সংখ্যা কিছু নাই মানে এক ধরেই নিতে পারে, কোনো অসুবিধা নাই, 1/r ইন্টু ডেল ফাই, এটা করে নাও। ঠিক আছে, তাহলে ডেল ফাই সমান কিউ ইন্টু আর। ওকে, কিউটা বার করা যাবে, দেখো কিউ মানে কি আমরা জানি কিউ সমান আইটি, তাই তো, তাহলে এক্ষেত্রে দেখো আই মানে হচ্ছে এই কারেন্টটা কতটা চেঞ্জ হচ্ছে, তো এটা আই আর টি এর যে গ্রাফটা দিয়েছে না, এই আই আর টি এর গুণ করা মানে হচ্ছে এতে ক্ষেত্রফলটা পাবো, অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা সেখান থেকে কিউটা পেয়ে যাবো, তাহলে তার মানে হচ্ছে কিউ সমান আইটি। বোঝা গেল কি বললাম? এই বরাবর টি, এই বরাবর আই, যখন গুণ করতে বলবো মানে বোঝা নেবে যে ক্ষেত্রফল বার করছে। তো এর যদি ক্ষেত্রফল ত্রিভুজটা বার করি,
তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি মানে 10 অ্যাম্পিয়ার, এখান থেকে এতটা, অর্থাৎ ও এ বি, তাহলে ও এ ইন্টু ও বি, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু ও বি মানে 0.5, তাহলে হাফ ইন্টু 10 মানে 5, 5 ইন্টু 0.5 মানে হচ্ছে 2.5, 2.5 কুলম্ব। ঠিক আছে, কিউ বার করলাম, এটা থেকে কিউ মনে রাখবে, কিউ সমান আইটি, ঠিকই, ডাইরেক্ট আই আর টি গুণ করলে হবে না, সেটা হচ্ছে গ্রাফটার ক্ষেত্রফল, মানে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে কিউ এর মান বসাও 2.5, আর এর মান দেওয়া আছে 100 ওহম, মানে 250 ওয়ে বার। ওকে, 250 ওয়ে বার। অ্যান্সার দেখো অপশন সি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি সঠিক অ্যান্সার হবে। ওকে, নেক্সট পরের কোশ্চেন ফলো করো। 17 কোশ্চেন। এরপর দেখো সেকশন সি ডিটা না খুব দ্রুত অ্যান্সার করা যাবে, খুব ঝাপঝাপ অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন দিয়েছে যে একটি তার কুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ করা হলে এর সাবেশাঙ্ক কত গুণ হবে। ভেরি গুড। তো এখানে সাবেশাঙ্কের রাশিমালাগুলো মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, সাবেশাঙ্কের রাশিমালা মনে রাখলে সহজে এগুলো মনে রাখতে পারবে। একটা ধরো সলিনয়েড বা এই একটা ধরো কুণ্ডলী, এই কুণ্ডলীর যে সাবেশাঙ্ক, ওকে, এল কুণ্ডলী যদি হয়, এর পাক সংখ্যা যদি হয় এন, তাহলে ফাই সমান, আচ্ছা ফাই সমান বি সমান হচ্ছে মিউ জিরো এন আই, মানে মিউ জিরো মোট দৈর্ঘ্য বাই মোট এল, মোট দৈর্ঘ্য সরি মোট পাক সংখ্যা বাই মোট এল, মানে মোট হচ্ছে দৈর্ঘ্য ইন্টু আই, তাহলে বি ইন্টু এ মানে হচ্ছে ফাই, ফাই, তাহলে এখান থেকে এ গুণ করে দাও, মানে মিউ জিরো এন বাই এল ইন্টু আই ইন্টু এ, আর এন পাকের জন্য হচ্ছে ফাইটা হবে এন ইন্টু বি এ, তার মানে মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল ইন্টু আই, আবার ফাই সমান হচ্ছে এল আই, তাহলে এটা মানে হচ্ছে মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল ইন্টু আই, অর্থাৎ এখান থেকে কি পাচ্ছি, এল সমান মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল। তোমরা এটা মনে রাখবে, আমি একবার তবু সহজে করে দিলাম যাতে করে সহজে মনে রাখা যায়। ঠিক আছে, কারেন্টটা মনে হচ্ছে এর মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে সেটা। তো এই এল এর মানটা কি জানতে হয়েছে, যে পাক সংখ্যা দ্বিগুণ করলে, দেখো এল এর মান কার উপর ডিপেন্ডেন্ট, এল প্রপোর্শনাল টু এন স্কোয়ার, এই যে এন স্কোয়ার একটা টার্ম আছে না এই জায়গাটায়, তার মানে পাক সংখ্যা যদি দ্বিগুণ হয় তাহলে 2 স্কোয়ার মানে কত হবে, 4 গুণ হবে, তাই তো, অর্থাৎ এক্ষেত্রে সাবেশাঙ্ক কত গুণ হবে, 4 গুণ হবে। তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন ডি 4 গুণ। ঠিক আছে, এটা ও দাগ নম্বরটা দিতে ভুলে গেছি, 17 নম্বর কোশ্চেন না, 4 গুণ মানে হচ্ছে অপশন ডি এখানে সঠিক অ্যান্সার। আসলে অঙ্কটা বা প্রবলেমটা সলভ করার দিকে মনোসংযোগ, তো মাঝে মধ্যে দাগ নাম্বার দিতে ভুলে যাচ্ছি, তোমরা যারা ফলো করছো দেখো বুঝতে পারবে, মাঝে মধ্যে দাগ নাম্বারটা মিলিয়ে নেবে, একটু কোশ্চেন দেওয়াই থাকবে। ঠিক আছে, নেক্সট 18টা। একটি তড়িৎবাহী লুপ একটি চৌম্বক ক্ষেত্রে ঘুরছে, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ প্রতিটি আবর্তনের জন্য কতবার পরিবর্তিত হয়। মনে রাখবে যে ধরো এখানে যেমন ক্যালকুলেটরটা, ধরো এটা একটা জাস্ট কি বটে, এটা একটা আর্মেচার। ঠিক আছে, এই আর্মেচারটা যখন ঘুরবে, যেটা একটু মুছেই দিই, আর্মেচারটা যখন ঘুরছে না, তখন টোটাল এটা ধরো আর্মেচারটা, ঠিক আছে, এর মধ্যে ধরো কারেন্ট যাচ্ছে, আর এইদিকে একটা শক্তিশালী চুম্বক, এইদিকে একটা শক্তিশালী চুম্বক, এটা সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে, মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে একটা চুম্বক ক্ষেত্র কাজ করছে। তো এটাই অ্যাক্সিসের সাপেক্ষে কন্টিনিউ ধরো ঘুরছে, সাপোজ আমি বললাম এইদিকে ঘুরছে, সাপোজ অ্যাকচুয়ালি কোন দিকে ঘুরছে আমি ফ্লেমিং এর বাম নিয়ম ডান নিয়ম কিছু অ্যাপ্লাই করছি না, ধরে নিচ্ছি। তো যখন এটা ধরো এইদিকে ঘুরবে, এইভাবে যখন হয়ে যাবে, মানে এই বরাবর থাকবে, অর্থাৎ চুম্বক ক্ষেত্র যেদিকে যাচ্ছে, ধরো ওই পেনটা হচ্ছে চুম্বক ক্ষেত্রে বল রেখার ডিরেকশন, যদি আর্মেচারটা এইভাবে থাকে তাহলে কিন্তু কোনো বল রেখাকে পাস করতে পারবে না, এতটাই পাতলা। এরপর সে যখন ঘুরতে 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 এইভাবে হয়ে যাচ্ছে, তখন কিন্তু চুম্বক ক্ষেত্র ম্যাক্সিমাম পাস করছে, মানে ফ্লাক্সটা ম্যাক্সিমাম। আবার যখন এইদিকে হয়েছে আবার জিরো, তাহলে গ্রাফটা যদি আসে সাইনোসয়েডাল গ্রাফ আছে, সেটা হচ্ছে এইভাবে আস্তে আস্তে ম্যাক্সিমাম দিয়ে তারপর আবার জিরো। ঠিক আছে, ফের যখন এরকম হওয়ার পর ফের আবার যখন এই মুখে চলে আসবে, তখন ম্যাক্সিমাম তীরের মতো চুম্বক বলরেখাগুলো এখানে মানে প্রবেশ করতে পারবে। ওকে, অর্থাৎ চুম্বক বলরেখাগুলো যত বেশি বেশি প্রবেশ করবে, তত কিন্তু বেশি বেশি কারেন্ট আবার বাড়তে থাকবে, যে কারণে উল্টো দিকে হয়ে যাবে, কারেন্ট এইভাবে বাড়তে থাকবে, এইভাবে বাড়তে বাড়তে আবার যখন এইভাবে নিজের পজিশন আগের মতো চলে আসবে, তখন এইখানটা গিয়ে আবার আস্তে আস্তে ফ্লাক্সটা জিরো হয়ে যাবে, ফলে কারেন্টটাও জিরো হয়ে যাবে। ঠিক আছে, কারণ ফ্লাক্স যেভাবে চেঞ্জ হবে, কারেন্ট সেইভাবেই আবিষ্ট তড়িৎচালক বল ও কারেন্ট সেইভাবে পরিবর্তন হবে। ওকে, তাহলে সেই মতো এখানে বলেছে যে একটি তড়িৎবাহী লুপে একটি চুম্বক ক্ষেত্র ঘুরছে, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ প্রতিটি আবর্তনের জন্য, মানে মোট দুবার, এই একবার এই একবার, অর্থাৎ মোট একটা এর জন্য ফুল সাইকেলের জন্য দুবার চেঞ্জ হবে। তাহলে অ্যান্সার কোনটা আসছে, অপশন ডিটা এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, দুবার। ওকে, নেক্সট 19 কোশ্চেন। একটি কুণ্ডলীর রোধ 10 ওহম, সাবেশাঙ্ক 1 হেনরি, কুণ্ডলীটিকে 10 ভোল্ট ডিসি উৎসের সঙ্গে যুক্ত করলে সংশ্লিষ্ট চুম্বক প্রবাহ কত হবে। বাহ, ভালো কোশ্চেন, সিম্পল দিয়েছে ওটা, এমন কিছু কোশ্চেনটা কঠিন দেয়নি।
আর তোমরা প্র্যাকটিস করো, ঝেড়ে প্র্যাকটিস করো, কোনো প্র্যাকটিসে কোনো রকম খামতি হওয়া যাবে না, তাহলে কিন্তু তোমাদের বিপদ বাড়বে। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস তত তুমি অল্প সময়ের মধ্যে। আরেকটা কথা বলেছি, আন্দাজে দাগ দেবো এই ধারণাটা রাখো না, তাহলে কিন্তু এইচএস রেজাল্ট, এটা বোর্ড পরীক্ষা, বিপদ ঘটে যাবে। ওকে, কুণ্ডলী রোধ 10 ওহম, সাবেশাঙ্ক তাহলে আর সমান 10 ওহম, সাবেশাঙ্ক এইচ সমান 1 হেনরি, সরি এলটা। আচ্ছা, তারপর দিয়েছে 10 ভোল্ট ডিসি উৎস, তাহলে ভি সমান 10 ভোল্ট। ভেরি গুড। উৎসের সাথে যোগ করা হয়েছে, তাহলে সংশ্লিষ্ট চুম্বক প্রবাহ কত হবে, ফাইটা কত হবে? ফাই সমান দেখো কি হয়, ফাই সমান হচ্ছে এল আই, তো এল আই, এখানে এল মানে ভি বাই আর, আইটা ভি বাই আর থেকে বার করতে হবে। তাহলে এল মানে হচ্ছে 1, ভি মানে হচ্ছে 10, আর মানে হচ্ছে 10 সমান 1। ও 1, ও এবার অ্যান্সার আসছে। ঠিক আছে, অসুবিধা নেই, 1 আনছে তো অপশনে। তাহলে 19টা সিটা, সি আনসারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো আমরা অপশনগুলো কিন্তু সঠিক অ্যান্সার যেগুলো, সেগুলোকে এখানে সাইডে গোল করে দিচ্ছি, তোমরা বুঝে নেবে যেগুলো গোল করবো সেগুলো হচ্ছে সঠিক অ্যান্সার, মিলিয়ে নেবে একটু করে। হ্যাঁ, বইয়ে তো উত্তর ভুল থাকতে পারে, গাদা গাদা ভুল আছে, সে আর বলার কিছু নেই। ওকে, আর যদি সমাধানে মনে হয় যে কোনো সমাধান ভুল হচ্ছে, সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, তবে আমরা ফিল করবো যে হ্যাঁ এটা কিছু অসুবিধা আছে কিনা। 20 কোশ্চেনটা দেখো, 20 কোশ্চেনটা বলেছে একটি 3 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতা তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি কালো রং করা তলের উপর আপতিত হলো। আচ্ছা, এখানে কালো রং যখন তলটা বলছে না, এর মানে একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ব্ল্যাক হোলের মতো কাজ করে। কি বলো? এটা ধরো একটা কালো তল, এই জায়গাটা, তো এখান থেকে যখন কোনো তীব্রতা যাচ্ছে, কোনো রেডিয়েশন যাচ্ছে ধরো, ঠিক আছে, এইভাবে রেডিয়েশন গুলো যাচ্ছে, তো সেই রেডিয়েশন গুলোকে এখানে শোষণ নেবে, মানে এখানটা অ্যাকচুয়ালি শোষণ হয়। ঠিক আছে, পুরোটাই শোষণ হবে, কারণ ব্ল্যাক যেহেতু, ব্ল্যাক বা কালো, তাহলে এটা অবশ্যই শোষণ করে নেবে, এটা মনে রাখবে। তারপর কি বলেছে, যে আপতিত হয়ে যে চাপ সৃষ্টি করে সেটার মান n × 10⁻⁸ পাস্কাল, তাহলে n এর মান। ওকে, চাপের যে ফর্মুলা মনে রাখবে, পি সমান তীব্রতা বাই সি, অর্থাৎ তীব্রতা বাই শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ যখন আসছে, তীব্রতার মান কত দিয়েছে এখানে, 3 ওয়াট পার মিটার স্কয়ার, আর শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে এখানে আসবে 1 × 10⁻⁸। ওকে, 1 × 10⁻⁸ পাস্কাল। এই মানটা আবার কি দিয়েছে, n × 10⁻⁸, তাহলে n × 10⁻⁸ মানে এটা কাটাকুটি করো, 10⁻⁸ কেটে দিলে এখান থেকে পাচ্ছি n সমান 1। ও, n এর মান আসছে 1, তবু এটা বি। ঠিক আছে, এক উত্তর। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনটা পড়ো। পরের কোশ্চেনটা দেখো কি দিয়েছে এখানে। এই ধরনের কোশ্চেনগুলো জাস্ট একটা করে প্যারাগ্রাফ পড়তে দেবে তোমাদের। ঠিক আছে, আগেই বলেছি প্যারাগ্রাফটা খুব একটা তোমাদের কাজে লাগবে না। কাজে লাগবে কোন জিনিসটা, তোমরা যদি বেসিক ঠিকঠাক রেখে কনসেপ্ট ক্লিয়ার করে যদি থিওরিটা ভালো করে পড়ে থাকো, সেটা কাজে লাগবে, নাহলে কোনো লাভ হবে না। এবার ধারকত্ব দিয়ে দিয়েছে, তোমরা ডিটেলসে পড়ে নাও। ধারকত্বের যে থিওরিটা সেটাই দিয়েছে, আমি আর পড়ছি না, আমরা একবারই কোশ্চেনে চলে যাচ্ছি। তোমরা কিন্তু পড়ে নেবে, তবে হ্যাঁ পড়ার আগে যদি দেখো যে কোশ্চেনগুলো সোজা পেয়ে গেছো, কোশ্চেনটাকে আগে পড়বে। এই ধরনের কোশ্চেন সলভ করার নিয়ম হচ্ছে, প্যারাগ্রাফ না পড়তে গিয়ে আগে কোশ্চেনগুলো পড়ে নেবে। যদি কোশ্চেনগুলো মানে নিজের থিওরির মধ্যে পেয়ে যাও তো ব্যাস। আর যদি ওখান থেকে প্যারাগ্রাফ থেকে কিছু তুলে দেয়, সাধারণত দিচ্ছে না, যা কোশ্চেন ফলো করছি দেখছি দিচ্ছে না, তো যদি দেয় তাহলে তখন কোশ্চেনটা মানে প্যারাগ্রাফটা পড়বে। ওকে, তো সবার আগে কোশ্চেনগুলোকে আগে পড়বে, তাহলে কিন্তু খুব দ্রুত শেষ করতে পারবে, এবং অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি, যে কি কোশ্চেনে জানতে চাইছে সেটা জানা যাবে, তবে সমাধানটা সোজা হবে। দেখো প্রথমে কি বলেছে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে। আচ্ছা, সমান্তরাল পাত ধারকের ধারকত্বের জন্য ধরো এই একটা পাত, এই একটা, আর এই একটা পাত। ঠিক আছে, এটা ধরো মাইনাস আদান আবিষ্ট আছে, মানে প্লাস আদান, এটা প্লাস আদান আর মাইনাস আদান দুটো আছে। ধরো কিউ আদান দেওয়া আছে, মানে এদের যে একক ক্ষেত্রফলে আধানটা, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, যেখানে সিগমা মানে কিউ বাই এপসাইলন, কিউ বাই এরিয়া, অর্থাৎ কিউ বাই আলফা বা কিউ বাই এ। ঠিক আছে, এর মাঝখানটা এরপর একটা আমরা কি ঢুকিয়ে দিলাম, যে এটা জাস্ট একটা কে পরাবৈদ্যুতিক মাধ্যম যদি একটা ঢুকিয়ে দেওয়া হয় কে। ঠিক আছে, তাহলে এই যে ধারকত্ব হয়, সি এর মানটা হয় কে এপসাইলন 0 আলফা বাই ডি। ডি মানে হচ্ছে এই যে এখান থেকে ডিস্টেন্সটা ডিটা, আর এরিয়াটা হচ্ছে তার এ বা আলফা। ওকে, এপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এপসাইলন 0 একটা মান হয়, সেটা হচ্ছে 8.854 10⁻⁻12 ফ্যারাড পার মিটার, এই মানটা। তো এখন কি দিয়েছে দেখো, প্রথমে বলেছে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে যদি পাত্রের ক্ষেত্রফল হ্রাস পায়। না, পাত্রের ক্ষেত্রফল যদি দেখো, সি প্রপোর্শনালটা এখানে পেয়েছে আলফা বা এ। ঠিক আছে, তার মানে পাত্রের ক্ষেত্রফল বাড়লে সিটা কিন্তু বাড়বে। আর কি দিয়েছে,
যদি পাত্রের ক্ষেত্রফল হ্রাস পায় এটা হলো না, পাত্রের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়। দেখো এখানে আবার সি ডি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, সি প্রপোর্শনাল টু 1/d, তাহলে ডি যদি বাড়ে তার মধ্যে সি কমে যাবে, তাহলে এটাও হচ্ছে না। পাতদ্বয়ের মধ্যে দূরত্ব, আচ্ছা পাত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, হ্যাঁ সি অপশনটা সঠিক হবে, সি অপশনটা কারেক্ট অ্যান্সার, কারণ পাত্রের ক্ষেত্রফল বাড়লে এখানে ধারকত্ব বাড়বে। ওকে, আর ডিটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক হ্রাস পায়, না পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কেটা, তো সি প্রপোর্শনাল টু কে, তাহলে কে বাড়লে সি বাড়বে, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে দেখো অ্যান্সার সি, আর ক্যাপাসিটার কন্ডেন্সার যাই বলো না কেন ক্যাপাসিট্যান্স সি, একটা সুন্দর মিল পাওয়া গেল। তো তাহলে সঠিক অ্যান্সার কোনটা পেলাম? অপশন সি এরটা। নেক্সট 22 কোশ্চেন, একটি সমান্তরাল পাত ধারকের দুটি বর্গাকার পাত ব্যবহার করা হয়েছে যাদের মধ্যে সমান ও বিপরীত আধান আছে। উক্ত দুটি পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব প্লাস সিগমা মাইনাস সিগমা, পাত দ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের মান। ও আচ্ছা, এটা একটু ছবি এঁকে আরেকবার বলছি, এটা অ্যাকচুয়ালি থিওরিটা থেকেই দিয়েছে, এই যে কোশ্চেনটা না থিওরি থেকেই দিয়েছে, দেখো এই কোশ্চেন, এটা হচ্ছে 22 দাগ, জাস্ট এটা একটা পাত, এটা একটা পাত, আমরা যে পাতগুলো এঁকেছিলাম এইভাবে আর আঁকবো না, জাস্ট একটা লাইন টেনে বুঝিয়ে দেবো, সেটা বুঝে নেবে যে এটা একটা পাত, বা যদি এইভাবে ভাবো, তো এই পাতটা ধরো প্লাস কিউ বা প্লাস সিগমা আধান আছে, প্লাস সিগমা ঘনত্ব, তাহলে এইখানে যখন চুম্বক তড়িৎ ক্ষেত্র বার করবো, এখানে মনে মনে প্লাস 1 কুলম্ব আধান আছে তোমরা ধরে নাও। আচ্ছা প্লাস, এখানে প্লাসকে কি করবে? বিকর্ষণ করবে, মানে এই বরাবর ঠেলবে, তাহলে এর জন্য প্রাবল্য এই বরাবর পেলাম ইয়ন। এখানে আছে মাইনাস আধান মাইনাস কিউ, এই মাইনাস এখানে এইখানে যে প্লাস 1 কুলম্ব তাকেও তো এই বরাবর টানবে, মানে এর থেকে পেলাম E2, তাহলে কি দাঁড়াচ্ছে? E1 E2 একই ডিরেকশন হয়ে যাচ্ছে না, তাহলে ই ভেক্টরের মান অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর, মানে ই এর মান আসছে আমাদের টোটাল, এটার জন্য হবে সিগমা বাই 2 এপসিলন 0, আর এটার জন্য হয় সিগমা বাই 2 এপসিলন 0। এটা তোমরা গাউসের সূত্র, অর্থাৎ গাউসের সূত্র যারা অ্যাপ্লাই করেছো বা ঠিকঠাক থিওরিটা পড়ে রেখেছো, বা গাউসের উপপাদ্য বলা হয়, সেখান থেকে এই মানটা আসছে। ওকে, দুটো যোগ করা হয় সিগমা বাই এপসিলন 0, সিগমাটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা পেলাম? আমাদের অপশন ফলো করো, 22 দাগের কোশ্চেনটা হচ্ছে সিগমা বাই এপসিলন 0, অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 23টা, যদি একটি সমান্তরাল পাত বায়ু ধারকত্ব 8 সেমি ব্যাসের দুটি বৃত্তাকার চাকতি ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা, এটা একটু কোশ্চেনটা অন্যরকম দিয়েছে, তাহলে আমরা আগে ছবি এঁকে নিতেও পারি, না আঁকলেও চলে। তো এখানে বলেছে 23 কোশ্চেনটা যে একটা জাস্ট এরকম বৃত্তাকার চাকতি, নিচে এরকম একটা বৃত্তাকার চাকতি, এগুলো হচ্ছে 8 সেমি ব্যাস, ঠিক আছে 8 সেমি ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? 8/4, এই সরি 8/2, মানে হচ্ছে 4 সেমি, চাইলে মিটার করে নেবে, 4 × 10⁻² মিটার, এতগুলো করে রাখলাম। দিয়ে কি বলেছে? 8 সেমি ব্যাসের দুটো বৃত্তাকার চাকতি ব্যবহার করা হয়েছে, তবে পাত দুটিকে কত দূরত্বে রাখলে তার ধারকত্ব 20 সেমি ব্যাসার্ধের একটি গোলকের ধারকত্বের সমান? ও ভেরি গুড। তো দেখো গোলকের ধারকত্ব মানে হচ্ছে গোলকের ব্যাসার্ধ, কখন? সিজিএসে গোলকের ধারকত্ব সমান সি সমান হচ্ছে আর গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ, তাহলে সি সমান আর মানে হচ্ছে এখানে কি দিয়েছে? 8 সেমি 20 সেমি ব্যাসার্ধ, মানে হচ্ছে 20 স্ট্যাট ফ্যারাড বলবো, সিজিএসে বলছি মানে 20 স্ট্যাট ফ্যারাড, এটাকে 20 ইন্টু, আচ্ছা 1 ফ্যারাড মানে 9 × 10⁻11, তাহলে 20/9 × 10⁻11, এটা ফ্যারাড করে নাও, মানে এসআইতে করে নাও, এই মানটা এসআই। আর আমরা কি জানি? সি সমান কে এপসিলন 0 আলফা বাই ডি, তাহলে কে এর মান 1, বায়ু ধারা কত বলেছে মানে অনলি এপসিলন 0 মানে হচ্ছে 8.854 10⁻12। আচ্ছা আলফা বাই ডি, আলফাটা এখান থেকে বার করে নাও, আলফা সমান হচ্ছে পাই আর স্কোয়ার, এই যে পাতগুলো না, পাতগুলোর ক্ষেত্রফল, আর এই মাঝখানটা বায়ু মাধ্যম আছে আর কি, তো পাই আর স্কোয়ার মানে 22/7 ইন্টু 4 4 স্কোয়ার মানে 16 10⁻4 মিটার স্কোয়ার। তাহলে ডিটা এখান থেকে বার করে নেবো, ডি এর মান আসবে দেখো 8.854 10⁻12, আলফার মান পেয়েছি 3.14, 16 10⁻4। ওকে, সিটা নিচে বসিয়ে দেবো, সি এর মান হচ্ছে এটা, তাহলে 20/9 × 10⁻11, তোমরা কাজ করো 9 × 10⁻11টা উপরে তুলে দিতে পারো, তো উপরে তুলে গুণ করে দেবে। আচ্ছা আমি এটা একটু ক্যালকুলেটারের সাহায্য নিচ্ছি, কারণ না হলে আমার সময় নেই হতো, তোমরা একটু অবশ্যই ডিটেলসে করবে, এখানে এই 10-এর পাওয়ারগুলোকে আলাদা করে নেবে, তাহলে দেবে অ্যান্সার সহজে চলে আসবে। তাহলে এটা আসছে তোমার 2 × 10⁻³ মিটার, মানে 2 মিলিমিটার। তাহলে কোন অপশনটা কারেক্ট হলো? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে, দেখো বুঝতে পারবে। আর গোলকের ধারকত্ব মানে গোলকের ব্যাসার্ধ সিজিএসে, সেটাকে এসআই করতে গেলে 9 × 10⁻11 ভাগ বা গুণ যাই করতে হোক, মনে রাখবে এই জিনিসগুলো, মানে ফ্যারাড থেকে স্ট্যাট ফ্যারাড, এসআই থেকে সিজিএস গেলে গুণ, আর সিজিএস থেকে এসআই আসতে গেলে ভাগ, এটা মনে রাখবে, তাহলেই চলবে। ঠিক আছে, নেক্সট
পরের কোশ্চেন কত যাব? আচ্ছা 23 হলো, তার মানে 24। 2 × 10⁻8 কুলম্ব একটি আধানকে একটি সমান্তরাল পাত ধারকের ধনাত্মক পাতে এবং -1 × 10⁻8 কুলম্ব একটি আধানকে ঋণাত্মক পাতে রাখা হলো। ধারকের ধারকত্ব 1.2 × 10⁻³ মাইক্রোফ্যারাড। তবে পাত দুটির মধ্যে বিভব প্রভেদ। ভেরি গুড কোশ্চেন। খেয়াল করো, আমরা এতদিন যা পড়েছি যে ধারকের দুটো পাতের আধান একই হয়, কিন্তু এখানে দেখো দুটো মান আলাদা দিয়েছে, বুঝতে পারলে? অর্থাৎ ধারকের দুটি পাতের আধান যদি এক না হয় তাহলে কিন্তু একটু অন্যভাবে ভাবতে হবে। মানে হচ্ছে এটা ধরো একটা পাত, এটা এটা একটা পাত, ঠিক আছে? এটা কিউ, এটা কিউ, একই থাকার কথা। এটা দিয়েছে -1 × 10⁻8 কুলম্ব, সেটাই তো, -1 10⁻8, আর এটা দিয়েছে +2 10⁻8। কিন্তু কি বলেছি, ধারকের আধান পাত দুটোতে সমান হবে, বিপরীত হবে। তো এখন দেখো এমনটাকে ভাববে না যে এই প্লাসকে এই মাইনাস সাথে যদি যোগ করে গড় করে দাও, মানে +2 - 1 মানে 1 × 10⁻8, তাহলে এটা কি দাঁড়াচ্ছে +1/2। এটা কিন্তু হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা হতো যদি আমরা পাত দুটোকে ঠেকিয়ে দিতাম, মানে পরস্পর টাচ করে দিতাম, পরিবহন পদ্ধতিতে ইলেকট্রন ট্রান্সফার হয়ে যেত, আধানটা ট্রান্সফার হয়ে গিয়ে সেক্ষেত্রে ওরা আধানটা ব্যালেন্স করে নিত। কিন্তু এটা হবে না। এটা কিভাবে হবে, এখানে আমরা গড় আধান বার করবো ঠিকই, বাট এখানে পরম মান +2, এখানে পরম মান +1। আর আগেই বলেছি যে -1 মানে কিন্তু এই +2 থেকে আধানটা সেইভাবে কম নয়। +1 -1 আধান দুটো সমানই, জাস্ট প্রকৃতিটা বিপরীত। যেমন পৃথিবীর সুমেরু আর কুমেরু, প্রকৃতিটা আলাদা কিন্তু দুটোই একই মেরু, একই টাইপের মেরু, একই রকম আচরণ, বুঝা যাচ্ছে? ওখানেও সূর্যের আলো পৌঁছায় না, এখানেও সূর্যের আলো পৌঁছায় না, এখানেও বরফ জমে, ওখানেও বরফ জমে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে কিউ এর মানটা বার করো, +2 +1 × 10⁻8/2, অর্থাৎ 2 × 1 = 3, 3/2 মানে 1.5 10⁻8 কুলম্ব। এইভাবে বার করে নাও। আবারও বলছি যে 2 - 1 করবে না, তাহলে আধান কমে যাবে। ধারকত্বের আধান কখন কমবে, যদি পাত দুটোকে মানে ঠেকিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে তো পাত দুটো ঠেকছে না। কিভাবে আসছে, পাত দুটোর মাঝখানে একটা পরাবৈদ্যুতিক পদার্থ কিছু একটা রেখে দেওয়া হয়েছে, তাহলে ঠেকার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে? এইভাবে বার করবে। অর্থাৎ তোমরা সবসময় পরম মানটা ধরবে, +2 এখানে +1 ধরবে, দিয়ে গড় করবে। কখনই +2 - 1 ধরে গড় করবে না। ভেরি গুড। নেক্সট তারপর কি বলছে, ধারকত্ব বলে দিয়েছে সিটা সি সমান 1.2 10⁻³ মাইক্রোফ্যারাড, মানে 1.2 10⁻৯ -6 গুণ করে দাও, তাহলে এত ফ্যারাড। ওকে, তাহলে বিভব কত, ভি সমান কিউ সমান তো সিভি, কিউ সমান সিভি, তাই তো? তাহলে ভি সমান কিউ/সি। কিউ এর মান কত, 1.5 10⁻8 কুলম্ব। সি এর মান কত, 1.2 10⁻9 ফ্যারাড, 1.2 10⁻9 ফ্যারাড। হ্যাঁ, তাহলে এটাকে ভাগ করলে কত যাচ্ছে, 15/12 ইন্টু নিচে একটা কাটাকাটি করলে নিচে 10, 10 মানে উপরে উঠলে শুধু 10। ওকে, 15/10 মানে হচ্ছে 5-এর 3 5 15, 3 4 12 ইন্টু 10, 1.25 ইন্টু 10 মানে 12.5 ভোল্ট। অপশন ফলো করা আছে কিনা আগে দেখো। হ্যাঁ আছে, অপশন সি ঠিক আছে। ওকে, তাহলে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 25 কোশ্চেন, খুব কাছাকাছি চলে এসেছে, আর বেশিক্ষণ টাইম নেই, মানে বেশি কোশ্চেন আর বাদ নেই, ঠিক আছে? 25 কোশ্চেনটা বলেছে, একটি পরাবৈদ্যুতিক মাধ্যমকে একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে চিত্রের উপায় রাখা হয়েছে। যদি পরাবৈদ্যুতিক মাধ্যমের ধারকত্ব সি হয় তবে নতুন ধারকত্ব কত? ও কিছুই নাই, কোশ্চেনটা খুব ইজি। দেখো এখানে জাস্ট দুটো বর্গাকার পাত দিয়েছে, মানে তাদের ক্ষেত্রফলটা একই, ঠিক আছে? এটা একটা বর্গাকার পাত, এটাকে আমরা জাস্ট এই রেখাটা দিয়ে টানবো, এটা একটা বর্গাকার পাত। এর অর্ধেকটা জায়গা জুড়ে, অর্ধেকটা করা মানে হচ্ছে এই যে জায়গাটা, এখানে এরিয়াটা কিন্তু হাফ হাফ হয়ে যাচ্ছে। এই জায়গাটা বায়ু আছে, মানে আগে যা ছিল, আগে টোটালটা সি ছিল, ভালো করে বোঝো। সি মানে হচ্ছে তোমার ε0 α/d, এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে ডি, ঠিক আছে? এখন কিন্তু তাই সেটা না করে বলেছে এই জায়গাটাতে একটা ম্যাটেরিয়াল ঢুকিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে দেখো এই অংশটা তো ধারকত্ব আলাদা, আর ভাবতে পারো যে এটা ধরো প্লাস পাত, এটা মাইনাস পাত, প্লাস দুটো প্লাসের সাথে কানেক্টেড আছে, মাইনাস গুলো মাইনাস সাথে, এর মানে কি সমান্তরাল সমবায় আছে। দুটো ধারক যদি আলাদা হয়েও যায়, যখন প্লাস প্লাসের সাথে মাইনাস মাইনাসের সাথে, অর্থাৎ এইভাবে যদি কানেক্টেড থাকে, এইটা ধরো একটা পাত, এটা একটা পাত, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস, তো এইখানে প্লাস গুলো যদি এইভাবে কানেক্টেড থাকে আর এটা মাইনাস গুলো যদি এইভাবে কানেক্টেড থাকে, তাহলে এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল মানে হচ্ছে ডাইরেক্ট ধারকগুলো যে ধারকত্ব যোগ হয়ে যাবে। তাহলে এই অংশটার জন্য ধারকত্ব কত হবে, C1 সমান হচ্ছে, দেখো ε0 আলফাটা হাফ হয়ে যাচ্ছে, এই এরিয়াটা না হাফ হয়ে যাচ্ছে, α/2/d, আর C2টা কত হবে, এইখানটা k ইন্টু ε0 α/2/d যোগ করে দাও, C সমান C1 + C2। আচ্ছা, এটা দাগ নম্বরটা দেওয়া হয়নি, এটা ছিল 25 দাগের কোশ্চেন।
ওকে, তাহলে এটা হবে দেখো এপসাইলন জিরো আলফা বাই 2d প্লাস এপসাইলন জিরো আলফা বাই কে এপসাইলন জিরো আলফা বাই 2d। তাহলে এপসাইলন জিরো আলফা বাই ডি কমন নাও, 2d কমন নাও, তাহলে এখানে আসছে কে প্লাস 1। এই এপসাইলন জিরো আলফা বাই ডি এর মান কত, উপর থেকে নিয়ে নাও এটা, তাহলে সি ইন্টু কে বাই কে প্লাস 1 বাই 2। দেখো অপশন এই ধরনের কোথায় আছে, সি কে প্লাস 1 বাই 2। ওকে, অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার পেলাম। ওকে, নেক্সট আমাদের 2 নম্বর সেকশন। আমি আর পড়লাম না, আমি একবারে কোশ্চেনে যাব, যেহেতু কোশ্চেনটা আমার সলভ করতে সুবিধা হচ্ছে, কারণ একবারে সময়টা বাঁচছে। 26-এর কোশ্চেন তোমরা কিন্তু পড়ে নেবে, অবশ্যই পড়ে নেবে, তাহলে পড়ার ফোকাসটা কোশ্চেনের মধ্যে থাকবে, একটু রিল্যাক্স হতে পারবে। যখন কোশ্চেনগুলো সলভ করছে ব্রেনে তো একটা চাপ থাকে, তখন তোমরা অ্যাসারশন রিজনিং যেগুলো থাকবে ওই স্টেটমেন্টগুলো পড়ে নিলে সেই সময় তোমরা একটু ব্রেনটাকে রিল্যাক্স করতে পারবে। ঠিক আছে, 26-এ বলেছে আই তড়িৎ প্রবাহ মাত্রা যুক্ত একটি দীর্ঘ ঋজু তারের জন্য তারটি থেকে আর লম্ব দূরত্বে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে সেই অ্যাম্পিয়ারের সূত্র, অ্যাম্পিয়ারের বদ্ধপতির সূত্রের সাহায্যে। এটা যদি একটা দীর্ঘ ঋজু পরিবাহী হয়, এখান থেকে আর দূরত্বে এর মধ্যে আই কারেন্ট যাচ্ছে, তো এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মানের রাশিমালা কি হয়, মিউ 0 আই বাই 4πr সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এখন অসীম দূরত্ব বলা মানে এই প্রান্তটা আস্তে উপর দিকে আরো চলে যাবে, এই প্রান্তটা আরো আস্তে নিচের দিকে চলে যাবে। তো যেখানে এই যে অ্যাঙ্গেল দুটো, এই অ্যাঙ্গেল দুটো কিন্তু আস্তে আস্তে টেন্স টু 90 ডিগ্রি করবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মিউ 0 আই বাই 4πr সাইন 90 প্লাস সাইন 90, তার মানে মিউ 0 আই বাই 4πr ইন্টু 2 সাইন 90, সাইন 90-র মান হচ্ছে 1, মানে মিউ 0 আই বাই 2πr, মিউ 0 আই বাই 2πr। অসীম বলে 2πr, আর যদি অর্ধ অসীম বলে হাফ দিয়ে ভাগ হয়ে যায়, মানে 2 দিয়ে ভাগ, সেক্ষেত্রে ওই ইয়েটা আছে, নিচে 4 আছে। আচ্ছা, এখানে অ্যান্সারটা একটু অন্যভাবে সাজিয়ে নাও, 2 দিয়ে গুণ করছি, মিউ 0 বাই 4π 2i বাই r, এটাই দেখো অ্যান্সার দেওয়া রয়েছে, মিউ 0 আই বাই, হ্যাঁ অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মিউ 0 বাই 4π 2i বাই r। নেক্সট 27-এর কোশ্চেনটা দেখো, আই তড়িৎ প্রবাহ মাত্রা যুক্ত একটি দীর্ঘ ঋজু আদর্শ ও একক দৈর্ঘ্যে এন পাক যুক্ত সলিনয়েডের অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান মিউ 0 এনআই। সিম্পল একদম সূত্র এবং থিওরি যারা মনে রাখতে পেরেছো, বি এর মান হয় মিউ 0 এনআই, এনটা হচ্ছে একক দৈর্ঘ্য পাক সংখ্যা, মানে এন এর মানটা হবে মোট পাক সংখ্যা বাই মোট দৈর্ঘ্য। ঠিক আছে, সেটা মনে রাখবে। এখানে এল বলতে বড় হাতে এল আর দেবো না, ছোট হাতে এল দিচ্ছি, কারণ বড় হাতে এলটা দিয়ে সাধারণত সাবের সংখ্যকে ডিনোট করা হচ্ছে, তাহলে ছোট হাতে এলটা দিয়ে দৈর্ঘ্যকে ডিনোট করবো। অপশন কোনটা এলো, অপশন বিটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। বাহ, এখানে একটা মিল লাগো, বি আর এখানে বি, মানে চৌম্বক ক্ষেত্র বি, অপশন বি, ভালো কথা। এই জন্যই তো ফিজিক্সটা এতটা সোজা, তাই না? আর ওই জন্য বলা হয় যে অ্যামং অল দ্য সাবজেক্ট অফ সায়েন্স ফিজিক্স ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইজি সাবজেক্ট, যদি তুমি তাকে ঠিকঠাক বুঝে পড়ো, না হলে ওর মতো কঠিন আর কিছু নাই, মাথায় রাখবে। নেক্সট কি দিয়েছে, 28-এ কোশ্চেন। ওকে, তাহলে এগুলো একটু মুছি, জায়গাটা পরিষ্কার করি আগে, কারণ পরিষ্কার থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে ফ্রেশ লাগে, ফ্রেশ ভালো লাগলে মানে বেশ শান্ত লাগে, শান্ত থাকলে কনসেন্ট্রেট ভালো হয়, তাই তো? ওকে, মাঝে মধ্যে তো একটু মানে দরকারি কথার সাথে অদরকারি কথাও তো বলা দরকার, না হলে দরকারি কোনো ভ্যালু থাকে না। ব্যাপারটা অন্যরকম, সেই দিন না থাকলে রাতের মর্ম নেয়, রাত না থাকলে দিনের মর্ম নেয়, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না মানুষ, সেরকম। সো মর্ম যখনই আসবে অদরকারি কথাও রাখতে হবে, তাই তো? এটাই হয় আর কি, সবসময় তো পড়াতে কতক্ষণ মুড থাকবে বলো না, একটু তো ফ্রেশ আমারও দরকার আছে তোমাদের সাথে না কথা বলে, তাও তো এখানে ইন্টারাকশন বলতে সেই কমেন্ট করলে তবে ইন্টারাকশন, তার আগে তো কিছু বুঝতে পারছি না, কি আর কি বলছো না বলছো, আপাতত রেকর্ডই এখন সম্বল, তাই না? ওকে, 28-এ কোশ্চেনটা বলেছে প্রতি সেন্টিমিটারে 7টি পাক বিশিষ্ট একটি সলিনয়েডে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক প্রাবল্য। ওকে, এটা ক্ষেত্রে এনটা বার করে নাও, ক্যাপিটাল এন বাই এল, 7টা প্রতি সেন্টিমিটার 1 সেমি, তাহলে 7/10⁻² মিটার, মানে 700 প্রতি মিটারে। ওকে, তাহলে বি সমান হচ্ছে মিউ 0 এইচ বা মিউ এইচ, তাহলে এখান থেকে বিটা বার করতে বলেন এইচ, মানে মিউ 0 এনআই। আচ্ছা, তাহলে এইচটা বার করে এনআইটা, এন মানে 700, আইটা হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, তাহলে 70 × 25, 7 × 5 = 35, 7 × 14 আর 3 17, 1750 ওকে অ্যাম্পিয়ার পার মিটার, 1750 অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ। ঠিক আছে, নেক্সট 29 কোশ্চেনটা, একটি 1 মিটার দৈর্ঘ্যের সলিনয়েডের ব্যাসার্ধ 0.01 মিটার এবং এতে মোট 1000টা পাক জড়ানো আছে, যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে সলিনয়েডের ভিতরে অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান। একই কোশ্চেন, সুন্দর। এটা 29-এরটা দিয়েছে বি সমান
মিউ জিরো এন বাই এল ইন্টু আই, 4 পাই 10⁻⁻⁷, ঠিক আছে। এনটা হচ্ছে 1000 পাক, আর এলটা দিয়েছে তোমার কত মিটার দৈর্ঘ্য, এলটা দিয়েছে 1 মিটার দৈর্ঘ্য, আর কারেন্ট যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, সোজা করে দিয়েছে দেখো। তাহলে এটা 1000, এটা হচ্ছে 1 মিটার, এটা 5 অ্যাম্পিয়ার। তাহলে গুণ করলে কি দাঁড়াচ্ছে, 1000 মানে 10⁻⁴ আসবে, 4 পাই ইন্টু 5 ইন্টু 10⁻⁴, 4 5 20 পাই ইন্টু 10⁻⁴, মানে 2 পাই 10⁻⁻3, এত ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা। 2 পাই ইন্টু 10⁻⁻3, অপশন দেখো কোথায় আছে। হ্যাঁ, অপশন এটা হচ্ছে তাহলে সঠিক অ্যান্সার, 2 পাই 10⁻⁻3, এটারও অপশন এ এলো। হ্যাঁ, অর্থাৎ এটারও অ্যান্সার, সঠিক অ্যান্সার অপশন এ। খুব কাছেই চলে এসেছি শেষের দিকে। অপশন আচ্ছা 30 দাগের কোশ্চেন। এখানে স্টুডেন্টস তোমরা কি খেয়াল করেছো যে এখানে অপশনেতে মানে এই যে সেকশনটা সলিনয়েড থেকে পুরো ধরে ফেলেছে, তাই বলা যাবে না কখন কোন পোর্শনটাকে ধরে ফেলবে, যে কোনো পোর্শন থেকে যখন হোক ধরে নেবে, বুঝতে পারছো। অর্থাৎ কখনো হয়তো বায়াট-সাভার্ট সূত্র, কখনো অ্যাম্পিয়ার সূত্র, কখনো বা ওহমের সূত্র, কখনো বা ধারকত্ব, এরকম কখন কোথা থেকে ধরবে বলা যাবে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে সব পোর্শনই কিন্তু রেডি রাখতে হবে। এটাই তো ফিজিক্স, শুধু ফিজিক্স কেন, সায়েন্সের সব সাবজেক্টেই মনে রাখবে এটা। একটি সলিনয়েডের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, পাক সংখ্যা 1250, ওই সলিনয়েডের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, তাহলে অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র। আচ্ছা, দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, তাহলে একই ফর্মুলা, বি সমান মিউ জিরো এন আই, মিউ জিরো এন বাই এল ইন্টু আই, তাহলে 4 পাই 10⁻⁷। এনটা দেখো বলেছে মোট পাক সংখ্যা কত, 1250, দৈর্ঘ্য কত দিয়েছে, এলটা দিয়েছে দেখো 60 সেন্টিমিটার, মানে মিটার করে নাও, 60 ইন্টু 10⁻⁻²। ওকে, তারপর দিয়েছে আইটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে গণিত 2, এটা একটু গুণটা করে নাও। 60 তো 4 পাই বাই এটা হচ্ছে 10⁻⁻1, উপরে হলে আরেকটা শূন্য উঠে যাবে, তাহলে 6 ইন্টু 2 ইন্টু 10⁻⁻7 ইন্টু 125 ইন্টু 100। দেখে না, দেখো 5.2 ইন্টু 10⁻⁻3, এটা একটু অ্যান্সারে ভুল আছে, ঠিক আছে। অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আরও গুরুত্বপূর্ণ, এবং আমাদের প্রায় শেষের দিকে বললাম তো, 31 নম্বর। আচ্ছা, এরপর আমরা সেকশন এফে চলে যাচ্ছি। এটার জন্য আলাদা একটা কোশ্চেন দিয়েছে, আলাদা টাইপের, ঠিক আছে। তো আচ্ছা, এটা 5.2 10⁻⁻3, হ্যাঁ অপশন এ অ্যান্সার, ঠিক আছে। ওকে, চিত্রে প্রদত্ত বর্তনীতে, এই একটা বর্তনী দিয়ে দিয়েছে, চিত্রে প্রদত্ত বর্তনীতে সংযুক্ত অ্যামিটার এ ও ভোল্টমিটার বি উভয় ক্ষেত্রেই, সংযুক্ত অ্যামিটার এ ভোল্টমিটার ভি উভয়ের জন্য আদর্শ স্থানীয়, মানে এটা হচ্ছে যে অ্যামিটারের রোধ, অর্থাৎ অ্যামিটারের রোধ টেন্স টু 0, আর ভোল্ট মিটারের রোধ যেটা টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে। তার মানে ভোল্ট মিটারটার ক্ষেত্রে এইদিকে কোনো কারেন্ট যাবে না, যা কারেন্ট এই দিকটা দিয়ে ঠিক যাবে। ওকে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এবার কি বলেছে একে একে পড়ো। কে চাবি বন্ধ অবস্থায় বর্তনীর তুল্য রোধ। ওকে, আমরা একবারে দাগ নম্বর দিয়ে রাখছি, 31 32 33 34 35, এখানে সমাধান করতে থাকবো, অপশন লিখতে থাকবো, ঠিক আছে। ফার্স্ট বলেছে কে চাবি বন্ধ অবস্থায় বর্তনীর তুল্য রোধ, তার মানে এইটা যখন অফ অবস্থায় আছে, মানে কি পুরো সার্কিট এটা অন আছে অ্যাকচুয়ালি, কে চাবি বদ্ধ মানে এইটা জাস্ট জুড়ে দিয়েছে, ঠিক আছে। এখানে যে কে চাবিটা ছিল সেটা জুড়ে গেছে, তার মানে এই দিক দিয়ে কারেন্ট যাবে এখন। তখন বলেছে যে বর্তনীর তুল্য রোধ, তার মানে দেখো এইটা একটা রোধ আছে, এটা একটা রোধ, 2 আর 2 কত হচ্ছে, 2 আর 2 এর তুল্য রোধ হচ্ছে 2 গুণিত 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2 সমান 4/4, অর্থাৎ 1, কিংবা ভাবতে পারো 2/2, ঠিক আছে। তাহলে বর্তনীর তুল্য রোধ কত হচ্ছে, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1 ওহম। অপশন ফলো করো, 1 ওহম কোনটা, দুটো আছে, একটা হচ্ছে বি আর একটা ই। তা কাজ করো, বাম স্তম্ভে 1-এর সঠিক বিকল্পটি হলো অপশন সি, যদি ধরি অপশন বিটা ধরো, অর্থাৎ অপশন সি মানে বি এর যে দাগটা সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আমরা এগাই, তারপর দেখি কি হচ্ছে। কে চাবি খোলা অবস্থায় অ্যামিটারের পাঠ, কে চাবি খোলা অবস্থায় মানে এটা হচ্ছে এইভাবে আছে, তার মানে এই সার্কিটে কোনো কাজে লাগছে না, তাই তো। এই সার্কিটে যখন কাজে লাগছে না, এটার মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, এই দিকটা পুরো বাদ, তাহলে মনে মনে এই দিকটা আবার মুছে দিচ্ছি, মনে মনে এই দিকটা মুছে দাও। এখন বলেছে অ্যামিটারের পার্ট কত হবে, তাহলে দেখো 3 ভোল্ট ব্যাটারি আর 2 ওহম রোধ মিলে কত হচ্ছে টোটাল 3/2, অর্থাৎ সেক্ষেত্রে আই এর মানটা হবে 3 ভোল্ট V/R, তার মানে 3/2 সমান 1.5 অ্যাম্পিয়ার। অপশন ফলো করো, যদি 3-এর দিক কোথায় হচ্ছে সি এতে আছে, তাহলে বাম স্তম্ভ 2 এর সঠিক বিকল্পটি হলো সি, মানে এটাও সি এর দাগ হলো, ঠিক আছে, সি এর দাগে সি। ওকে, এটা হচ্ছে 3/2 অ্যাম্পিয়ার।
ওকে, এতটুকু লিখে রাখলাম। নেক্সট 33-টা, তার আগে 3-এর দেখা পড়ো, কে চাবি খোলা অবস্থায় ভোল্ট মিটারের পার্ট। আচ্ছা, কে চাবি খোলা অবস্থায় মানে হচ্ছে এইখানে যে সার্কিটে ছিল এইটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগবে না, মানে এখানটা কোনো কারেন্ট যাচ্ছে না, মানে আমি এখানটা মুছে দিলাম। ঠিক আছে, তারপর যে ভোল্ট মিটারটা কানেক্টেড আছে এটাকে কানেক্ট করলাম। তাহলে এখন ভোল্ট মিটার পার্ট কি দেবে? এই 3 ভোল্টের কারেন্ট এই 2-এর অ্যাক্রসে যেটা আসবে সেটাই ভোল্ট মিটার পার্ট দেবে, তাই তো? কারেন্ট কত পেয়েছি? 3/2, একটু আগে পেয়েছিলাম। এই কেটা যখন খোলা অবস্থা মানে এখানে সার্কিটটা নাই, এবং সেই অবস্থাতে দেখো 3/2 আর এর মধ্যে যে ভোল্ট মিটার পার্ট ইন্টু 2 ওহম, তাহলে 3/2 গুণিত 2, মানে অ্যাকচুয়ালি টোটাল যে 3 ভোল্টের ব্যাটারি এটা পুরোটা এর অ্যাক্রসে, অর্থাৎ এই দুটো প্রান্তের মধ্যে কাজ করছে, সেটাই এই ভোল্ট মিটার এর অ্যাক্রসে মাপবে। তার মানে এক্ষেত্রে হবে 3 ভোল্ট। 3 ভোল্ট কোথায় অপশন আছে খোঁজো, হবে 3-এর সঠিক বিকল্প। আচ্ছা, সঠিক বলে 3 কোথায় আছে? এতে আছে। তাহলে এখন দেখি 33-এরটা এটা অ্যান্সার হচ্ছে, তাহলে অপশন এ, এখানে যে এর দাগটা সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ওকে। নেক্সট তারপর 34-এরটা, কে চাবি বন্ধ অবস্থায় অ্যামিটারের পার্ট। আচ্ছা, কে চাবি যখন বন্ধ করছি মানে এইখানে চাবিটা ক্লোজ করে দিচ্ছি, তার মানে এই দিক দিয়েও কারেন্ট যাবে। ঠিক আছে, এই দিক দিয়ে এই 2 ওহম রোধের মধ্যে দিয়েও কারেন্ট যাবে। তো সেক্ষেত্রে অ্যাকচুয়াল কারেন্ট আমরা বার করব, তারপর অ্যামিটারের পার্ট মানে কি এইটার মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটা দেখাবে। তো সেটা বার করার জন্য দেখো টোটাল কারেন্টটা কত, তুল্য রোধ কত পেয়েছে এক্ষেত্রে, তুল্য রোধ তখন বলছি 2 গুণিত 2/2 + 2 সমান 1 ওহম। তাহলে আইটা মূল কারেন্ট কত পাচ্ছে? এটা দিয়ে যে মূল কারেন্ট পাঠাচ্ছে 3/2, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত হবে? 3/1, সরি 3/1 মানে 3 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে যে কারেন্ট কত হবে? হাফ হাফ হয়ে যাবে, দুটো 2, অর্থাৎ মূল কারেন্ট ডিভিশন ফর্মুলা 3 ইন্টু অন্য রোধ 2 ডিভাইডেড বাই অপর রোধ দুটোর যোগফল, মানে 3 গুণিত 2/4, তাহলে 3/2, তাই তো? 3 গুণিত 6 মানে 3/2, হ্যাঁ। তার মানে 34 অ্যান্সার হচ্ছে 3/2। 3/2 আর আছে কি? একবার তো 3/2 হয়ে গেছে, তো দেখি এক্ষেত্রে আর অপশনে মিলছে না। ঠিক আছে, বাম স্তম্ভে 4-এর সঠিক বিকল্প হচ্ছে সো DABE। ডিটা আছে 4, বিটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, ইটা হচ্ছে 1। এক্ষেত্রে অপশন মিলছে না, কোশ্চেনের কোথাও একটা ভুল আছে। ঠিক আছে, এটা 3/2 আসছে। 35-এটা দেখি, কারণ এখানে ব্যাটারি মানটা দেখো দেওয়া নেই, এখানে বড় ভুলটা হয়েছে। এটা আমরা 3 ভোল্ট ধরে নিয়ে 3টে অ্যান্সার বার করতে পেরেছি, বাকিগুলো আর আসছে না। ঠিক আছে, যা আসছে সেটা মেনে নিচ্ছি। 5-এর সঠিক বিকল্প, কে চাবি বন্ধ অবস্থায় ভোল্ট মিটারের পার্ট। আচ্ছা, এই চাবিটা অফ করে দিয়েছে মানে এই সার্কিটে কারেন্ট যাচ্ছে, তখন ভোল্ট মিটারের পার্ট মানে হচ্ছে এই দুটো প্রান্তের মধ্যে বিভব। তো সেটা বোঝার জন্য এর মধ্যে যে কারেন্টটা কত যাচ্ছে, এর মধ্যে তো যা কারেন্ট যাবে এটাও তাই, 3/2, তাহলে 3/2 গণিত 2 ওহম, অর্থাৎ এটার মধ্যে গণিত 2, তাহলে 3/2 গণিত 2 ওহম সমান 3 ভোল্ট। 3 ভোল্ট ওই অপশন যদি আমরা একটা ধরেও নিই তাহলেও অপশন এখানে ডি একটা অ্যান্সার আনা যাবে। ডি একটা আসছে অপশন এ, শুধুমাত্র এই 34-এর দাগেরটা অ্যান্সারটা পাওয়া গেল না, ওইটা একটু কোশ্চেন কিছু ভুল আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো আশা করি, যে যখন এই চাবিটা মানে ক্লোজ করে দিচ্ছি তখন এই সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে, এটার মধ্যেও কারেন্ট যাচ্ছে, দুটো প্যারালাল রেজিস্ট্যান্স আছে। যখন এটা তখন এটা মাপছে অ্যাকচুয়ালি, আবার যখন এটা অফ করছে এটাকে বাদ দিয়ে দাও তখন এগুলোর মধ্যে মাপছে, এই হচ্ছে ঘটনা। ওকে, আমাদের আজকে শেষ। তো 35টা কোশ্চেন কমপ্লিট হলে একটি মাত্র উত্তর মিললে, বাকি সবই ঠিকঠাক মিলে গেছে। ঠিক আছে, নো প্রবলেম। তো ভিডিও শেষে যে কথাটা বললো না, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আমাদের এই চ্যানেলকে, যাতে করে পরের আবার ভিডিও আসার জন্য রেডি থাকো। ঠিক আছে, আমাদের আইএমএটিনের যে সিরিজটা চালু হয়েছে অনেক করে পেপার দেওয়া হবে, আর কমেন্ট করে জানাও তোমাদের মতামত, যে কোনো কিছু যদি বুঝতে না পারো বা যদি কোনো প্রবলেম থাকে। আর বন্ধুদেরকেও শেয়ার করে দিতে ভুলবে না, যারা এখনো এই ধরনের মানে পরীক্ষার জন্য রেডি হচ্ছে, তোমাদেরই বন্ধুদেরকে, কারণ তোমরা সাহায্য করবে তাদের কি, তারা সাহায্য করবে তোমাদেরকে, এইভাবেই সহাবস্থান গড়ে ওঠে। ঠিক আছে, টাটা, বাই বাই।